আপনার আপনার শৈশবকাল এবং কৈশোরকালে আহ, আহ, অনুপ্রেরণার জায়গাগুলো কি কি ছিল? প্রথমে ছিল অনুপ্রেরণার জায়গা। আমার বাবাকে আমি খুব দেখতাম ডিসিপ্লিন, পায়াস এন্ড ডিসিপ্লিন। বাবা ছিলেন অনুপ্রেরণা। উনি যখন আহ, উনিও নেতৃত্ব দিতেন একজন সেনা কর্মকর্তা হিসেবে। উনি যেভাবে প্রস্তুতি নিতেন, উনি সময় অনুবর্তী ছিলেন, উনি স্বল্পভাষী ছিলেন এবং উনি সুন্দর করে মানুষের সাথে হেসে কথা বলতেন। এগুলা দ্বারা আমি মারাত্মকভাবে অনুপ্রাণিত হতাম। তারপর শিক্ষকরা, আমরা জানি যে বিভিন্ন স্কুলে পড়ার কারণে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের শিক্ষকদের সান্নিধ্যে আসি, যারা অত্যন্ত মেধাবী ছিলেন, অনেকে অত্যন্ত পপুলিস্ট ছিলেন, অনেকে অত্যন্ত মিশুক ছিলেন বয়স নির্বিশেষে। তাদের দ্বারা খেলাধুলা, পাবলিক স্পিকিং এবং ওয়েলফেয়ার, কমিউনিটি ওয়েলফেয়ার উদ্বুদ্ধ হয়েছে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শুনছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের ক্যারিয়ার গাইড সিজন 1। আমার সাথে রয়েছেন সহযোগিতায় মাহবুব হোসেন রিপন, মাইমুনা এবং ইমন, যারা কোঅর্ডিনেট করছে পুরো আয়োজনটি। আর আমার সাথে রয়েছেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সারা বাংলাদেশের 15 লক্ষ শিক্ষার্থী বন্ধুরা, যারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে যারা যুক্ত হয়েছেন এই আয়োজনের সাথে। আহ আরিফ ভাই, আপনি আপনার আপনার বিশ্ববিদ্যালয়ের জীবনটা কেমন ছিল? কিভাবে আপনি আপনার লাইফটা লিড করেছেন? মানে আমরা শুনতে চাই আপনার বিশ্ববিদ্যালয় জীবনে, কারণ আপনি একটা টার্নিং পয়েন্ট হিসাবে বিশ্ববিদ্যালয় জীবনকে আপনি বললেন। তো এই জায়গায় আমাদের শিক্ষার্থী বন্ধুরা রয়েছে যারা অনেকে ক্লাস 7 থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা রয়েছে এবং কর্মক্ষেত্রের বন্ধুরাও রয়েছে। আমরা পর্বটি সাজিয়েছি এইভাবে, আপনার সাথে আমরা কথা বলবো, কথা বলার পর লিডারশিপের উপর যে ট্রেনিংটি সেটি আপনি দিবেন এবং পরবর্তীতে সারা বাংলাদেশের বন্ধুদের সরাসরি আমরা প্রশ্ন করার সুযোগ দিব আপনাকে। এর মধ্য দিয়ে আমাদের এনডিএবিডি ক্যারিয়ার গাইড সিজন 1 প্রথম অতিথির সাথে আমাদের সংলাপ শেষ হবে। আপনার বিশ্ববিদ্যালয় জীবনের আহ ভালো লাগা মন্দ আহ, লাগা ধন্যবাদ। আমাদের সময় বিশ্ববিদ্যালয়ে খানিকটা লম্বা সময় আমাদের থাকতে হয়েছে। 90-এর দশকে যে 90-এর যে গণ অভ্যুত্থান, তার আগে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বের হলাম, তার সূচনায় আমরা ছিলাম। আমার বিশ্ববিদ্যালয় জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 83 থেকে 89, আসলে 87 মাস্টার্স। আমাদের সময় বেশি লেগেছিল কারণ এর মাঝখানে বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। তখন অস্ত্রের ঝনঝনানি ছিল, ক্যাম্পাস অত্যন্ত উত্তপ্ত থাকতো। মাঝে মধ্যে আমরা এই রেজিস্ট্রার্ড বিল্ডিং এর মাঠে শুয়ে পড়তে হতো গোলাগুলির মাধ্যমে। কাটা বন্দুক অনেকের হাতেই থাকতো, বিভিন্ন হলেও একটা অস্থিরতা থাকতো। এখন ওই অবস্থা আর নাই, দীর্ঘ সময় ধরে এই চিত্রটি নাই। তো বিশ্ববিদ্যালয়ে ঢোকার পরে আমি লোক প্রশাসনের ছাত্র ছিলাম। তখন আমাদের সাথে আমার ক্লাসে 13 জন স্ট্যান্ড করা, মানে বিভিন্ন বোর্ডে অনেকগুলো শিক্ষা বোর্ড ছিল তখন, তো স্ট্যান্ড করতে, এখন তো জিপিএ সিস্টেম তখন ছিল না, মেধা তালিকা বের হতো বিভিন্ন বিভাগে, যারা ভালো করতো আমরা স্ট্যান্ড করা বলতাম। তাদের 13 জন এই লোক প্রশাসনে ছিল এবং অনেকেই এই লোক প্রশাসনের শিক্ষার্থীদের দেখতে আসতো, কথা শুনতে আসতো, বলতে আসতো। আমাদের ব্যাচটা 83-র যে ব্যাচ, সেখানে লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, আইন, এগুলো গুরুত্বপূর্ণ, ইকোনমিক্স গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছিল। তো ঢোকার পরে দেখলাম যে দিনের বেশিরভাগ সময় আমাদের কাজ থাকে না, লাইব্রেরিতে কিছুক্ষণ পড়া, একটা দুটো ক্লাস। আমি মনোনিবেশ করলাম আবৃত্তি শেখা, শুদ্ধ উচ্চারণ শেখা। আমরা প্রয়াত কিংবদন্তি ছিলেন যিনি উচ্চারণের, নরেন নরেন বিশ্বাস, বিশ্বাস স্যার। নরেন বিশ্বাস স্যারের কাছে উচ্চারণ শিখলাম। আরো অনেকেই ছিলেন। ভাস্বর বন্দ্যোপাধ্যায় আবৃত্তি শিখালেন, ভাস্বরদা তখন আবৃত্তিতে মাত্র শুরু করছেন। আরো অনেকেই। এগুলো নিয়ে টিএসসি তে সময় দিতাম। একটা বিশেষ সময় দিয়েছেন স্কাউটিং এ, কারণ স্কাউটিং আমার ভালো লাগলো। স্কাউটিং ভালো লাগার কারণ হলো আমি যা কিছু এক্সট্রা কারিকুলার করতে চাই তার সবকিছু স্কাউটিং এ আছে। বিতর্ক, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ছবি আঁকা, ক্যাম্পিং, দেশ ঘোরা, বন্ধুত্ব, নেটওয়ার্কিং, তারপরে দেশ বিদেশে সাথে আন্তর্জাতিক নেটওয়ার্কিং, সবকিছু স্কাউটিং এর মধ্যে আমি দেখলাম যে আছে। তখন আমি সুযোগ ছিল বিএনসিসি তে যাওয়ার, রেড ক্রিসেন্ট, আরো অনেক সংগঠন, আমি বেছে নিলাম স্কাউটিং কে। এবং স্কাউটিং এ আমি যথেষ্ট সময় দিয়েছি, বহুবার বিদেশে গিয়েছি। তখন এই নেতৃত্বের বিষয়টা সম্পর্কে আমি ওয়াকিবহাল হই যে স্কিল ছাড়া জীবনে সফল হওয়ার বা সমাজকে কিছু দেওয়ার জন্য স্কিলের কোনো বিকল্প নাই। অনেকেরই নলেজ আছে কিন্তু স্কিল নাই।
স্কিল গুলো আমাকে স্কাউটিং দিয়েছে। স্কাউটিং কে আমি মনে প্রাণে গ্রহণ করেছি। আমার মনে আছে প্রতি সপ্তাহে একদিন আমি ক্রু মিটিং এ যেতাম টিএসসি তে। তিন 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 চার ঘন্টা সময় আমার বরাদ্দ থাকতো। এছাড়া বাংলাদেশ বেতার, শাহবাগ সেন্টারে যুব তরঙ্গ, অন্বেষা অনেক অনুষ্ঠান করতাম, সেগুলোতে সময় দিতাম। বিটিভিতে আমরা জানি তখন শুধু আহ বাংলাদেশ টেলিভিশনে বিতর্কতা হতো, হল ভিত্তিক, কিছু সময় বিভাগ ভিত্তিক। বিভাগেও আমাদের প্রতিযোগিতা হতো, বিভাগের বিতর্ক বক্তৃতা এগুলোতে অংশ নিয়ে সময় কাটাতাম। এবং আহ, আমাদের রোভার স্কাউট ডেনেও সারা বছরই এই ধরনের সাংস্কৃতিক আয়োজন থাকতো, ওগুলোতে অংশ নিতাম। আর সমাজ সেবা করতাম। সমাজ সেবার উইন্ডোটি ছিল স্কাউটিং। আরেকটি হলো রোটার অ্যাক্ট, যেটি ইতিমধ্যে শোয়েব বলেছেন, শোয়েব নিজেও রোটার একটা। রোটার অ্যাক্ট হচ্ছে রোটারি ইন অ্যাকশন, মানে আন্তর্জাতিক রোটারি যুব উইংটাই হচ্ছে রোটার অ্যাক্ট। সেখানে গিয়ে আমি শিখলাম কিভাবে একটা সভা পরিচালনা করতে হয়। স্পোকেন ইংলিশে আমি অত্যন্ত দক্ষ দক্ষ হয়েছি, কারণ ইংরেজিতে মিটিং করতে হতো, ইংরেজিতে বলতে হতো রোটার অ্যাক্ট মিটিং গুলোতে। তখন আমি তখনই ইংরেজিতে বলা, ইংরেজিতে মিটিং কন্ডাক্ট করা, মিনিটস তৈরি করা, পাবলিকেশন করা, এগুলো শিখি। এবং সেগুলো এখন এই দীর্ঘ 31 বছর আমার পেশাগত জীবন, আমি 4 বছর আন্তর্জাতিক ডাইউ কনগ্লোমারেটে ছিলাম, বিজনেস করেছি। এবং 27 বছর আমি সিভিল সার্ভিসে আছি। সিভিল সার্ভিসে তত্ত্বাবধায়ক সরকার সময় মন্ত্রণালয় একান্ত সচিব ছিলাম, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এখন থেকে অনেক আগে, 20 বছর আগে। সেখানে সাবলীল যে কাজ করেছি একজন অনুজ কর্মকর্তা হয়েও, এর প্রধান কারণ হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয় জীবনে যে সংগঠনগুলো আমি করেছিলাম, যে স্কিল গুলো আমার মধ্যে ছিল, এগুলো কাজ দিয়েছে। বহু ফার্স্ট ক্লাস ফার্স্ট, বহু ভালো ফলাফল করা মানুষকে আমি দেখেছি পরবর্তী জীবনে ততটা সফল হতে পারেনি যতটা আমরা ভাবতাম তারা সফল হবে। এর কারণ হলো স্কিল গুলো খুব ইম্পর্টেন্ট। স্কিল গুলো জানার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্কিল। হাউ ডু ইউ ডেলিভার? সার্ভিস দিতে গেলে মানুষকে লিখতে জানতে হবে, বলতে জানতে হবে, শুনতে জানতে হবে। নেতৃত্বের গুণাবলীগুলো হঠাৎ করে ধারণ করা যায় না, এটা অনুশীলনের মধ্য দিয়ে আসে। বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে পরম প্রাপ্তি ছিল সংগঠনগুলোর মধ্য দিয়ে আমি নেতৃত্বের প্রতি আকৃষ্ট হই। যে কোনো একটা কাজ গুছিয়ে গুছিয়ে তুলতে গেলে তো নেতৃত্বের প্রশ্নটি আসে। একটি পিওনও যদি একটি কাজ করে কোনো অফিসের, তার লিডারশিপের প্রয়োজন হয়। সে একটি পত্র ডেলিভারি দিতে গিয়ে একজনকে পেল না, তখন কোন কাজটি করবে? দেয়ার আর অপশনস। পত্রটি রেখে আসবে, কারোর সাথে যোগাযোগ করবে, আর দ্বিতীয়বার যাবে। এগুলো লিডারশিপের ব্যাপার। প্রতিটি মানুষের কর্মক্ষেত্র যত ছোটই হোক আর বড়ই হোক, লিডারশিপ ইজ ইনভলভড। The way you perform something, leadership is engaged and involved, very important. আমাদের ক্ষুদ্র জীবনে সফল হওয়ার ম্যাজিক হচ্ছে most of the things to be done in the best possible way in the least possible time and resource। এটা একটা ফর্মুলা, এটাকে MBL বলি। M, most of the things; B, best possible way; L, least possible time and resource। অনেক টাকা নিয়ে একটা প্রজেক্ট করলো, দক্ষতা কম। কম অর্থে প্রজেক্টটি যে করলো তার দক্ষতা বেশি। অনেক সময় নিয়ে প্রজেক্টটি করলো, দক্ষতা কম। কম সময়ে যে কাজটি করলো তার দক্ষতা বেশি। থ্যাংক ইউ সাহেব। আপনি খুব ইউনিভার্সিটি লাইফ এনজয় করেছেন বোঝা গেল, এবং আপনার যে লিডারশিপ বলি, ডিবেট বলি, সমস্ত কিছু, রোভার স্কাউট বলি, ওই জায়গাটাতে অবস্থান করেছে। এটা আমাদের জন্য, আমাদের শিক্ষার্থী বন্ধুদের জন্য, মূলত আমরা যে আয়োজনটি করার মূল উদ্দেশ্য হলো এই কোভিড-19 আমাদের শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন, একেবারে বন্দি জীবনযাপন করছেন। তারা এমন কিছু মানুষের সাহায্যে আসুক যাদের কথা শুনে তারা আলোকিত হোক এবং তারা উচ্ছ্বসিত হোক, এবং তারা আহ, তাদের জীবনকে সেইভাবে যেন সাজায়। আমরা এরকম আইডল কিছু মানুষজনকে আমরা উপস্থিত করতে চাই আমাদের এই বৃহৎ আয়োজনে। একটি কথা আপনার কাছে, মানে আপনি আপনি যেহেতু সরকারি সবচেয়ে বলা চলে ট্যাক্সেশনের সবচেয়ে উচ্চ পদের আহ, যে লেভেলটা আছে, সেই লেভেলে একটা অবস্থান করছেন। এর পরপরই হয়তোবা মানে একটা সর্বশেষ পদে আপনি যাবেন, আমরা প্রত্যাশা করছি এবং দোয়াও করছি। অ্যাজ এ কমিশনার অফ ট্যাক্সেস, এই যে এত বড় একটা দায়িত্ব, সারা বাংলাদেশের বলা চলে যে জেনারেট করা, মানি জেনারেট করা, অথবা আমরা যদি বলি আমাদের যা কিছু হচ্ছে উন্নয়ন, সবকিছু কিন্তু ট্যাক্সেশনের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমেই বাংলাদেশের জনগণের টাকা, জনগণের অর্থ দিয়েই পরবর্তীতে আপনারা কোঅর্ডিনেশন করছেন, এবং পরবর্তী গভর্নমেন্ট বিভিন্ন ধরনের পজিটিভ কাজ করছে। এর ভিতরে এর কঠিন ব্যস্ততা এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও আপনি
কিন্তু থেমেনি। সামাজিক সমস্ত কর্মকাণ্ডগুলোতে ইভেন আমাদের ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা হিসাবে আপনি শুরু থেকে আছেন। তো আপনার যে ব্লেসিং, সেই ব্লেসিংটা আমরা পাচ্ছি এবং ভবিষ্যতেও পাবো আমরা আশা করছি। কিন্তু এই শক্তিটা কোথা থেকে আপনি অর্জন করলেন, বা আপনার ফিলোসফিটা কি এই ক্ষেত্রে? ফিলোসফিটা হচ্ছে, আমি ওই যে সত্যিকার হচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের জীবনগুলোতেই আমি মাল্টি টাস্কিং এ অভ্যস্ত হই, যে প্রতিটা ঘন্টা আমি কাজে লাগাবো। সেই রুটিনে এখনো আছি, অভ্যাস হয়ে গেছে এটা অনুশীলন করতে করতে। আর সমাজকে যে কেউ তিনটি বিষয় দিতে পারে ক্ষুদ্র জীবনে, আমরা চাইলেও কেউ 150 বছর বাঁচবো না, আমাদের আগের প্রজন্মগুলো বাঁচেনি। পৃথিবীতে বহু সভ্যতা মরে গেছে, হাজার হাজার সভ্যতা ছিল মরে গেছে, হাজার হাজার ধর্ম ছিল হারিয়ে গেছে। তো এখনো 4300টি ধর্ম আছে, প্রধান ধর্ম 4টি আমরা জানি। অনেক ধর্ম, এই 4300টি ধর্মের মধ্যে অনেক ধর্ম কালক্রমে হারিয়ে যাবে। তো ধর্ম হারিয়ে যাচ্ছে, সভ্যতা পরিবর্তিত হচ্ছে, নিসর্গ পরিবর্তিত হচ্ছে, পৃথিবী বদলাচ্ছে, বিশ্বায়ন আমাদেরকে দ্রুত বদলে দিচ্ছে। এক কোভিড আমাদের কত বদলে দিল। এক কোভিডের কথাই যদি বলি, যে কোভিডের মধ্যে দিয়ে যাচ্ছি, তিনটি বিষয় আমরা ক্ষুদ্র জীবনে সমাজ বা পৃথিবীকে দিতে পারি যে কেউ। তিনটা টি আমি বলি সংক্ষেপে, তিনটা টি। টাইম দিতে পারি, টাইম হচ্ছে জীবনের অংশ, টাইম দিয়ে মানে জীবন দিয়ে দেওয়া। ট্যালেন্ট দিতে পারি, আমাদের মেধা দিতে পারি। এখানে যারা আজকে যুক্ত তাদের আমি সবাইকে মেধাবী মনে করি, এবং তাদের এই মেধাটাই মাল্টিপ্লাইড হবে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কাজ জনগোষ্ঠীর মধ্যে, কমিউনিটির মধ্যে যেখানে কাজ করবে। আমরা ট্যালেন্ট দিতে পারি, আরেকটা ট্রেজার দিতে পারি। ট্রেজার হচ্ছে অর্থকড়ি। ট্রেজার অনেকেরই নাই, আমরা উন্নয়নশীল বা উন্নয়নকামী দেশের মানুষ হিসেবে ট্রেজার অল্প কিছু মানুষের হাতে আছে, বেশিরভাগ মানুষের ট্রেজারটা নাই। তো আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত কিংবা দরিদ্র, আমরা দিতে পারি টাইম এন্ড ট্যালেন্ট। আমি মনে করি যে টাইমটা যখন দিব, কোয়ালিটি টাইম দিব কমিউনিটির জন্য, এবং সেটা কাজকে কাজ মনে করব। সরকারি কাজের গায়ে তো সরকারি বেসরকারি ব্যক্তিগত পারিবারিক জাতীয় আন্তর্জাতিক লেখা নাই, কাজ মানে কাজ। যে ব্যক্তি যখন যে কাজটি করা, সে কাজটি মেনে না নিয়ে, মানিয়ে না নিয়ে, মনে নিয়ে করবে, তাইলেই দেশ পৃথিবী এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। দারুণ কথা বলেছেন। শেষের কথাটা আরো বেশি স্পর্শ করলো আমাদের সবাইকে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের বন্ধুরা যারা শুনছেন, কাজকে কাজ হিসাবে আমাদেরকে কাউন্ট করতে হবে, এবং যে কোনো ছোট হোক বড় হোক, যে কাজই হোক না কেন, সে কাজ কি অন্তর দিয়ে করতে হবে, মন দিয়ে করতে হবে। তবে হয়তোবা আমরা আমাদের ভালো জায়গায়, লক্ষ্যে, উদ্দেশ্যে পৌঁছাতে পারবো। আমার মনে হয় যে আমরা এখন সরাসরি আমাদের আজকের যে সেশন, লিডারশিপ পর্বে চলে যাই। আমাদের মাইমুনা এবং ইমন রয়েছেন, তারা সহযোগিতা করবেন। আরিফ ভাই লিডারশিপের উপরে একজন কিংবদন্তি তুল্য একজন মানুষ। আমি বলবো যে উই আর লাকি এনাফ যে এরকম একজন গুণী মানুষকে আমরা পেয়েছি, যে সত্যিকার অর্থে নিজে প্রমাণ করে দিয়েছেন এবং নিজে যেটি বিশ্বাস করেন সেটি করেন, এবং সেই জায়গাটিকে আলোকিত করেন। এই যে কমিটমেন্ট, এই যে সামাজিক দায়বদ্ধতা, মানসিক দায়বদ্ধতা, দেশপ্রেম, এই দেশপ্রেমটি আমাদের সবার থাকতে হবে। তাই এই মানুষটিকে আমরা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে পেয়েছি। আমরা কথা বলছি পিডিজি ফজলুল হক আরিফ ভাই, এবং বর্তমানে কমিশনার অফ ট্যাক্সেস অফ দ্য বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন। আমরা প্রিয় মানুষের সাথে কথা বলছি। যে ধন্যবাদ। আমার কাছে অল্প কটি স্লাইড আছে, স্লাইডে যাওয়ার আগে আমি সবার দৃষ্টি আকর্ষণ করি। সাম অফ ইউ আর অলরেডি অ্যাওয়্যার হোয়াট লিডারশিপ ইজ। আমরা জানি যে লিডারশিপের তিনটি কম্পোনেন্ট বা ফ্যাক্টর থাকে, যে একজন নেতৃত্ব বা নেতা, কিছু ফলোয়ার এবং গোল থাকে, গোল, ফলোয়ার, লিডার, এবং মাঝখানে কাজ করে ইনফ্লুয়েন্স। লিডার ইনফ্লুয়েন্সেস দি ফলোয়ার্স টু অ্যাচিভ দি গোল। এটি হচ্ছে বেসিক কথা। এই লিডারশিপ কি, এটা টাইপ কি, এগুলো নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না। আমি জিস্টটা নিয়ে আসি, জিস্ট। তবে এখানে আমরা যারা আছে আমরা সবাই, আমরা তবে করি ভাইয়া, আমরা ওই আপনার প্রেজেন্টেশন দিই একদিকে, আর একদিকে আপনি বলেন। জি এটা জি, better? জি প্রেজেন্টেশনে স্লাইড গুলো ইংরেজিতে করা। আপনি আমি, আপনার মতো করে বলেন। হ্যাঁ, হ্যাঁ আমি ইংরেজিতে বলতে পারি, বাট আপনার বেশিরভাগ যদি বোথ ওয়ে আপনি বলেন, যেন যেহেতু আমাদের ইংরেজি ছেলেমেয়েরাও রয়েছেন, আই মিন যারা ইংলিশ মিডিয়ামে পড়ছেন তারাও রয়েছেন, আবার বাংলা বললে আরো বেশি ভালো হয়। জি ঠিক আছে। কম্বিনেশনটা প্রপারলি আপনি জানেন কিভাবে কি করতে হবে। থ্যাংক ইউ ভাই। Okay, okay. Thank you very much. Thank you very much for the nice words and the good questions, and very good beginning of a series for career guidance from NDA PD.
NDA-BD had been doing fantastic job with the brilliant and future leaders of the country. I'm sure you are going to run the country. Wherever we have failed, could not achieve the goals, you are going to achieve. So most important factor for development is leadership. May I very humbly request someone to switch একটু পরের স্লাইডে যাব আমরা। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব কিছু কিছু বিষয়ে। হ্যাঁ ঠিক আছে, এখানেই থাকি, সবগুলো না এখানেই থাকি। A leader is one who knows the way, goes the way and shows the way. তিনটি শব্দ ইম্পর্টেন্ট, knows, goes, shows। আমাদের মধ্যে অনেকগুলো ভ্রান্তি কাজ করে। আমরা মনে করি লিডার মানে সালাম নেওয়া, লিডার মানে শ্রদ্ধা চেয়ারে বসে থাকা, লিডার মানে অন্যরা করবে নিজে না করা, লিডার মানে প্রিভিলেজেস এনজয় করা। অ্যাকচুয়ালি লিডারশিপ ইজ নট এট অল দ্যাট। লিডার হচ্ছে যে আমি গোল অ্যাচিভ করার জন্য জানি কোন পথে হাঁটবো, আমি নিজে হাঁটি এবং অন্যদেরকে পথটা দেখিয়ে নিয়ে চলি। ম্যাক্সওয়েল বলেছেন। নেক্সট, as we look ahead into the next century, leaders will be those who empower others. পরের শতকের কথা যদি বলি, বিল গেটস বলেছেন, আপনারা জানেন, বিল গেটস সম্পর্কে বলার দরকার নাই, যে যারা এম্পাওয়ার করবে অন্যদেরকে তারা লিডার। যারা নিজেরা পাওয়ারফুল হবে, এম্পাওয়ার থাকবে, দে আর নট লিডার্স, দে আর গুড অর্গানাইজার্স আর কোঅর্ডিনেটরস আর ম্যানেজার্স। রিমেম্বার, কোঅর্ডিনেটর এক ধরনের নেতা, কিন্তু অভিপ্রেত নেতা নয়। Manager is a leader, coordinator is a leader, supervisor is a leader, even clerk is a leader, executive is a leader. Everyone has leadership element, but real leadership, a comprehensive leader must empower others. যে অন্যকে এম্পাওয়ার করতে পারে না, সে ভালো নেতা না। কেন? আপনার অনেক বিজ্ঞানীকে মানুষ শত বছর পরে ভুলে গেছে, অনেক মনীষীকে ভুলে গেছে, অনেক দেশ নেতাকে ভুলে গেছে। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, এম্পাওয়ার করা না। বিল গেটস বলেছেন, আপনারা জানেন মাইক্রোসফট কি করছে, সবাইকে এম্পাওয়ার করছে, সিরিয়াসলি এম্পাওয়ার করেছে। আমি মজা করে এখন বলি, বোরিং সাবজেক্ট লিডারশিপ, আমি যদি গড় করে এগুলো বলতে থাকি আপনারা মজা পাবেন, এই জন্য মাঝে মধ্যে ডানে বামে যাব, সময় যদিও কম। ধরা যাক এখন থেকে 10 বছর পর পিৎজা খাওয়ার জন্য আমি অর্ডার দিচ্ছি। তো আমি ফোন করলাম, আমি পিৎজার দোকানে, দোকান থেকে জবাব দিল যে আপনি কি বরাবর যে পিৎজাটা খান, ওই যে 12 স্লাইডের চিজ পিৎজা, সেটাই খাবেন? আমি তো অবাক, বা আপনি অবাক হবেন যে আমি ফোন করলাম, সে জানে কিভাবে আমি কোনটা খাই। আরে আমি কি ঠিক জায়গায় ফোন করেছি? এটা কি পিৎজা হাট? বলছে না, এটা পিৎজা হাট ছিল, এটা এখন গুগল পিৎজা। এটা এখন গুগল পিৎজা, এবং আপনি কি কি খেতেন এই ডেটা আমার কাছে আছে। তো আপনাকে একটা পরামর্শ দিব, আমাদের এটা পরামর্শ দেওয়ার দায়িত্ব। আপনি 12 স্লাইসের ওই চিজ পিৎজাটা খায়েন না, 8 স্লাইসেরটা খান। তা আমি কাস্টমার, আমি বলছি আমি কোনটা খাবো, আপনি সাজেস্ট করছেন, আমি যেটা খেতাম ওটাই খাইতে চাই, ওইটাই দেন। তখন গুগল পিৎজা বলছে, কিছু মনে করবেন না, আপনার কিন্তু কোলেস্টেরল একটু বেশি। আরে বাবা, আপনি আমার কোলেস্টেরল জানেন? আগে হ্যাঁ, আপনার 12টা মেডিকেল রিপোর্ট এবং ব্লাড রিপোর্ট আমাদের ডেটাবেজে আছে, আমরা কালেক্ট করেছি, আমরা লিঙ্কড, নেটওয়ার্কিং আছে। তো ঠিক আছে, কোলেস্টেরল বেশি আছে, আমি ওষুধ খাবো। কিন্তু আপনি তো ওষুধ নিয়মিত খান না, আপনি গত 1 বছরে একবার লাস্ট ফার্মায় গেছেন। এইটা কিভাবে আপনি জানেন? বলে আপনি ক্রেডিট কার্ড স্টেটমেন্ট আমাদের কাছে আছে। আরে আমি ক্যাশ পয়সা দিয়ে কিনেছি, আমি ওষুধ খাই, আপনার ব্যাংক স্টেটমেন্ট তো সেটা বলে না। এক পর্যায়ে আরো অনেক কথার পরে বললো, দূর পিৎজাই খাবো না, দেশটা ছাইরা চলে যাবো। বলছে থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি পিৎজা খেয়েন না, কিন্তু আপনি দেশ ছেড়ে তো যেতে পারবেন না। সরি, আপনার পাসপোর্টটা রিনিউ নাই, এক্সপায়ার্ড হয়ে আছে। দিস ইজ দ্য স্টেটাস অফ দি ইনকামিং ওয়ার্ল্ড। সো মানুষকে এম্পাওয়ার করতে গিয়ে আমরা কিন্তু অনেক বেশি স্মার্ট করেছি প্রযুক্তিকে। একটি স্মার্টফোন আমাদের কিন্তু আনস্মার্ট করেছে। যখন স্মার্টফোন ব্যবহার করতাম না, আমার প্রিয় অনুজ শোয়েব কিংবা আমি 100টি টিএনটির নাম্বার কিন্তু মুখস্থ মনে রাখতাম। এখন কিন্তু পরিবারের সদস্যদের মোবাইল নাম্বার গুলো আর মনে রাখি না, বিকজ স্মার্টফোন হ্যাজ টার্ন আস ইনটু আনস্মার্ট। লিডারশিপের একটা কথা হচ্ছে অন্যদের এম্পাওয়ার করা, কিন্তু প্রযুক্তি এম্পাওয়ার করছে। খেয়াল রাখতে হবে, এখানে লিডারশিপের ধরনটা পাল্টে দিচ্ছে। Effective leadership is not about making speeches or being liked. খুব ইম্পর্টেন্ট। আমরা মনে করি আমি কত জনপ্রিয়, এই being liked হওয়া কিংবা বক্তৃতা দেয়া, এগুলো লিডারশিপ না। লিডারশিপ is defined by results, not attributes. আপনি কি ফলাফল আনতে পারেন টিমকে নিয়ে, দ্যাট ইজ লিডারশিপ। নেক্সট, পিটার ড্রাগার বলেছেন, আচ্ছা নেক্সট স্টকডিল বলেছেন, লিডারশিপ ইজ দ্য প্রসেস অফ ইনফ্লুয়েন্সিং অ্যাক্টিভিটিস।
কোথায় আমাদের ভ্রান্তিটা হচ্ছে? আমরা পিপলকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি নানাভাবে। প্লিজ ডু নট ট্রাই টু ইনফ্লুয়েন্স পিপল, try to influence activities of an organized group in its efforts toward goal setting and achievement. লক্ষ্য অর্জনের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলোকে আমরা ইনফ্লুয়েন্স করব, নট দি পিপল। আমাকে পছন্দ করে কিনা, আমার অনুগত কিনা, আমার ভক্ত কিনা, আমার দলে আছে কিনা, গ্রুপ করে কিনা, তোয়াজ করে কিনা, তোষামত করে কিনা, নট লিডারশিপ। নেক্সট স্লাইড প্লিজ। It always seems impossible until it's done. আমরা যারা ইংরেজিতে পড়াশোনা করেন বা ইংরেজিতে ভালো, আমার চেয়ে অনেকেই এখানে ভালো আছেন ইংরেজিতে, আই এম শিওর। ইম্প একটি শব্দ, আইএমপি, ইম্প। ইম্প মানে হচ্ছে শয়তানের বাচ্চা। ইম্পসিবল বলে কিছু নাই, অনেকেই বলেন। যারা বলেন তারা অনুশীলন করে বলেন, আপনি সেই প্রক্রিয়া অনুশীলন করলে তাদের কথা সত্য। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি লাফ দিয়ে চাঁদে উঠবো, সেটা অবাস্তব, অলিক, নট ফিজিবল। আপনাকে আপনার সামর্থ্যের মধ্যে যা কিছু আছে, ম্যান এন্ড ম্যাটেরিয়াল, রসদ যা আছে, তাই নিয়ে আপনি কতদূর যেতে পারবেন সেভাবে লক্ষ্য স্থির করতে হবে। তো সেই লক্ষ্যটা অর্জন না হওয়া পর্যন্তই মনে হয় ইম্পসিবল। আমরা যখন কর আদায় করি 10 কোটি টাকা আদায় হতো, এখন লক্ষ হাজার কোটি টাকা আদায় হচ্ছে। জাতীয় বাজেটে 6,00,000 কোটি টাকার বাজেট পাশ হলো দুদিন আগে, 4 লাখ এনবিআর কে দিতে হবে। দেখেন 500টি উপজেলায় 500টা কর্মবনও নাই, বসার জায়গাও নাই। বসার জায়গাও নাই, যারা আয় করে কাজ করে, কিন্তু কাজ করছে, রাত দিন কাজ করছে। এবং এই 10 কোটি টাকাকে এখন আর আমাদের পরের কাছে ভিক্ষা করে বাজেট করতে হয় না। সিংহভাগ আমরা নিজস্ব সম্পদ থেকে যোগান দিতে পারি। পদ্মা ব্রিজের মতো বড় প্রকল্প থেকে শুরু করে বড় বড় 156 বা 200 প্রজেক্ট, মেট্রো রেল থেকে শুরু করে বাইরের কন্ট্রিবিউশনের সাথে দেশের সম্পদের সংযোগ রয়েছে, যেটা ভাবা যেত না, আমরা কিছুদিন আগেও ভাবতাম না। সো লিডারশিপের ক্ষেত্রে আপনি যে সংগঠনে আছেন, যে প্রতিষ্ঠানে আছেন, যে আন্দোলনে আছেন, মানে স্কাউট আন্দোলন, রোটারি আন্দোলন, রেড ক্রিসেন্ট, যেটাই আছেন, যেখানে আছেন, লক্ষ্যটা না অর্জন করার পর্যন্ত আপনার কাছে মনে হবে এটি সম্ভব না। কিন্তু সম্ভাবনা আর সম্ভব না মাঝখানে একটা চুল, এখানে যেন কারো না হয় ভুল। আমাদের তো আরো বেশি সম্ভব বাংলাদেশে যারা আছি, বিতার্কিক কেন? উন্নত বিশ্বের এখন ঠিক এই মুহূর্তে আজকে উন্নত বিশ্বের যেখানে যেখানে যা কিছু সম্ভব না, সেখানে সেখানে সবকিছু আমাদের জন্য সম্ভাবনা। ওয়াই? বিকজ আমাদের পপুলেশনের 1/3 তরুণ। তারুণ্যে ভরপুর বাংলাদেশ, পৃথিবীর কোথাও এমনটি নাই। আমাদের সবচেয়ে বড় সম্ভাবনা জায়গাটি হচ্ছে আমাদের তরুণরা, তারুণ্য। ইংল্যান্ড ইজ ডিকেইং, 20 বছর পরে নেটিভরা আর থাকবে না। আমেরিকা নোম্যান্স ল্যান্ড, মাইগ্রেন্টরা যাচ্ছে ওখানে, অরিজিনাল যারা আছে তারা থাকছে না। অস্ট্রেলিয়া ক্রিমিনালস ডেন ছিল, ফেলে দিয়ে আসতো অপরাধীরা, সেটা তারা আবাদ করেছে পৃথিবীর মানুষ গিয়ে। জাপানিজদের 80% হচ্ছে 80 বছরের বেশি বয়স, এক্সটিংক্ট হবে। চীন, জাপান, অনেক সমাজে এখন জনসংখ্যা বাড়ানোর জন্য ইনসেনটিভ দিচ্ছে সরকার। হ্যাঁ, একসময় জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা করেছিল, এখন তারা দেখছে যে তারাই হারিয়ে যাচ্ছে, একসময় অন্যরা এসে দখল করতে হবে। সো ভেরি ইম্পর্টেন্ট ইজ উই মাস্ট বিলিভ অ্যান্ড উই মাস্ট সেট আওয়ার গোল হুইচ ইজ অ্যাচিভেবল। এটা লিডারের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড। আমার স্লাইড বেশি নাই, 7-8টা স্লাইড। জি, খুব ইম্পর্টেন্ট। লিডারশিপ বিগিনস এন্ড এন্ডস উইথ 3 ওয়ার্ডস। 3টি শব্দের বাইরে লিডারশিপ নাই। রবিন শর্মা, আপনারা জানেন, মোটিভেশনাল স্পিকার এন্ড ট্রেনার। ক্যারিয়ার গাইডেন্সে তার কোনো জুড়ি নাই। বেশ কয়েকজন, অল্প কয়েকজনের মধ্যে রবিন শর্মা একজন, যার বইগুলো, যার ভিডিওগুলো দেখা উচিত। যারা কেরিয়ার নিয়ে সচেতন হতে চান, লিসেন টু হিম। উনি বলেছেন লিডারশিপ শুরু হয় এবং শেষ হয় 3টা শব্দে, অ্যাবসলিউট, পার্সোনাল, রেসপন্সিবিলিটি। এখানে কিছু কথা আমাকে বলতে হবে। আমরা মনে করি এইটা হাতে পারলো না কিল্লাই, ও করলো না কিল্লাই, হে পারলো না, ও করলো না, এই বিষয়গুলো নট অ্যাকসেপ্টেবল ইন লিডারশিপ। লিডারশিপে লিডারকেই সবকিছু এনশিওর করতে হবে। আপনারা জানেন যে প্রয়াত লিডার মেয়র আনিসুল হক নিজে চলে যেতেন রাস্তায়, ট্রাক স্ট্যান্ডে গিয়ে নিজে জীবন ঝুঁকি নিয়ে কাজ করেছেন, রাস্তাগুলো বড় হয়েছে। এখনো কোন কোন জনপ্রতিনিধি আছেন এরকম জনগণের মাঝখানে চলে যান, চলে যাওয়া জরুরি, চলে যেতে হবে এবং কাজ করতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। এই যে অ্যাবসলিউট পার্সোনাল রেসপন্সিবিলিটি, হোয়াট এভার দি প্রতিকূল পরিবেশ, পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, আমাদেরকে কিন্তু
নিজেকে কাজ করতে এবং ফেল করলে আমি করব এই ভাবনাটা থাকতে হবে। ব্যুরোক্রেট ফেল করেছে, পলিটিশিয়ান ফেল করেছে, সোশ্যাল ওয়ার্কার ফেল করেছে, এক্সিকিউটিভ ফেল করেছে, সমাজসেবীরা ফেল করেছে, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট মিন এনিথিং। I have failed. When we fail, I fail. I am included in within we. Very important. সবসময় we. I বলে কিছু নাই লিডারের কাছে। এখানে blame game not acceptable. কাউকে blame, ফলোয়ারদের blame দেওয়া যাবে না। অনেক আগে অন্নদার লেখা কবিতা, তেলের শিশি ভাঙলো বলে কুকুর সঙ্গে রাগ করো, তোমরা যারা বুড়ো খুকো ভারত ভেঙে ভাগ করো। বঙ্গভঙ্গ নিয়ে যে ইতিহাস আমরা জানি, বুড়োরাই জড়িত ছিলেন লিডার্স। মেনি লিডার্স ইনিশিয়েটেড ওয়ার্ল্ড ওয়ার, মেনি লিডার্স হ্যাড টু ইনিশিয়েট ওয়ার টু ড্র সাম বাউন্ডারি। সুতরাং খুব ইম্পর্টেন্ট এগুলো। আর একটা জিনিস, পরের হাতে দিয়ে কখনো সাফল্য আসে না, পরের কাছে দিয়ে কখনো সাফল্য আসে না। মজার একটু জেন্ডার সেন্সিটিভ হলো মজার ঘটনা আমি বলতে পারি, সেটা হচ্ছে বাসায় যারা কাজ করে মেইড, যেটা আমাদের সমাজেও আছে, সব জায়গায় আছে, উন্নত সমাজেও আছে, নট অ্যাকসেপ্টেবল। আমরা আইডিয়াল একটা সমাজ কল্পনা করলে এটা থাকার কথা না, কিন্তু বাস্তবে তো আছে, আমরা জানি। মেইড আছে, আমরা বুয়া বলি, বাসায় কাজ করে। যারা বাসায় কাজ করে তারা বাড়ি যখন যেতে চায় তখন কিন্তু বাসার ম্যাডামদের মাথায় বাজ পড়ে। তখন একদিন বুয়া বলছে, খালা আমার একটাই বোন, আমার বাড়ি যাইতে দন লাগবো, তার বিয়ে, একটা বোনের বিয়ে। তো খালার মুডটা অফ হয়ে গেল। 2-3 দিন পরে বুয়া বলল, খালা আপনি বেতন দেন, বোনাস দেন, রাখেন, আদর করেন, কাপড় দেন, পরিবারকে দেখেন, এত আদর করেন, কিন্তু বাড়ি যেতে চাইলে আপনি এমন করেন কেন? কারণ খালা বলছে, তুই বাড়ি গেলে তোর খালুর রান্না করবে কে, পথ্যটা দেখবে কে, কাপড় ধুবে কে, ঘর মুছবে কে, মশারি লাগাবে কে, ব্লা ব্লা আরো অনেক কিছু। বুয়া তো চুপসায় গেল। তারও কিছুদিন পরে খালার মুড যখন ভালো, বারান্দায় বসে আছে, বুয়া এসে বলছে, খালা আপনি তো ঠিকই কইছেন, আমি গেলে খালুর অনেক অসুবিধা হবে, কিন্তু আমার তো একটাই বোন, তার বিয়ে, আমার তো যাওয়ান লাগবো, আর অনেকদিন বাড়ি যাই না। তো আপনি যদি কিছু মনে না করেন আমার 5 দিনের ছুটি দেন, আর কিছু মনে করেন আমি খালুরের লগে লয়ে যাই। তো মানে হলো, if you are dependent on someone else, then he or she will take the chance. Please do not be dependent. You'll have to be self-reliant. A leader is always self-reliant. এই কথাটা এই জন্যই শর্মা বলেছেন যে অ্যাবসলিউট পার্সোনাল রেসপন্সিবিলিটি, এটা নিয়ে চিন্তা থাকতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, ইনভার্টিং পিরামিড, আমাদের ট্র্যাডিশনাল কনসেপ্ট, ডেভেলপিং কান্ট্রি ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় এগুলো পড়ায় যে বস বসে তো টপে, কনসেপ্টটা তাই। আমরা ডেস্ক জব চাই এখনো অনেকেই, যে ঢাকায় থাকবো, একটা ডেস্ক বেস জব চাবো, কেরিয়ার মানে হলো টেবিলে বসে কাজ করা। অ্যাকচুয়ালি নট দ্যাট। লিডার যারা ভালো তারা ফিল্ডে যায়, এবং লিডাররা সবার নিচে বসে। কোরিয়ান ম্যানেজমেন্টে বস বসে দরজায়, পিয়ন যেখানে বসে আমাদের ম্যানেজমেন্টে ওখানে বস বসেন। আমি কোরিয়ান কোম্পানিতে 4 বছর ছিলাম। ইটস ভেরি ইম্পর্টেন্ট। দ্য সিট এট দ্য এন্ট্রান্স, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের পিরামিডের নিচে নিজেকে তুলনা করতে হবে। গুড লিডার চিন্তা করে যে পিরামিডের নিচে, পিরামিডটাকে উল্টায় দিব, আমি সবার নিচে থাকবো, অন্য সবাইকে আমি এইবল করব, অন্য সবাই কাজ করবে, যেখানে ঝুলে যাবে সেখানে আমি হাত বাড়িয়ে দিব, সেটা মেকআপ করবো। অন্যের ফেলিওর ইজ মাই ফেলিওর। লিডার ম্যানেজমেন্টে যে লুথার গুলিক বলেছে যে ম্যানেজমেন্ট হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, হ্যাঁ, ডিরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং এন্ড বাজেটিং। পোস্ট কর, লুথার গুলিকের ফর্মুলা পোস্ট কর। তো আপনি প্ল্যান করলে ম্যান এন্ড ম্যাটেরিয়াল অর্গানাইজ করে দিতে হবে, তারপরে অর্গানাইজ করে দেওয়ার পরে কাকে কোন কাজ দিবেন সেটা জানতে হবে, কাকে দিয়ে কাজ হবে। মুরগি দিয়ে তো হাল চাষ হয় না, মুরগি দিয়ে হাল চাষ হবে না। সরকারি কর্মচারী দিয়ে রাজনীতি হবে না। ভেরি ইম্পর্টেন্ট, যাকে দিয়ে যে কাজ হবে বুঝতে হবে। স্টাফিং, ডিরেক্টিং মানে যেখানে ঘাটতি আছে সেটা দেখিয়ে দেওয়া, নির্দেশনা, চলে গেলে তুলে দিতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। রিপোর্টিং, কি হচ্ছে আমি খবর নিলাম না, বছর পেরিয়ে গেল, নট ইম্পর্টেন্ট। মানে এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট। আপনি চিতায় বা কবরে যাওয়ার আগে আজকের এই মুহূর্তটা ফিরিয়ে আনতে পারবেন না। লিও টলস্টয় 3 কোয়েশ্চেনস, কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন সময়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ, কোন ব্যক্তিটি আমার কাছে গুরুত্বপূর্ণ। রাজার 3 প্রশ্ন, এক একজন এক এক ভাবে উত্তর দেয়। পরে একজন হারমিট বা সাধক উত্তর দিলেন যে এই মুহূর্ত, রাজা আপনি আমার কাছে আসছেন মাঠে, এই মুহূর্ত, এই মুহূর্তটা, এই দিস মোমেন্ট which is flying out, this is the most important for me and you. এই যে কাজে কথা বলছি, that is the most important job.
এবং আপনার কাছে আমি, আমার কাছে আপনি। So leaders are thought to be responsible for planning, organizing, বলেছি। নেক্সট, টার্নিং দি পিরামিড, এটি বুঝিয়ে বলেছি কিভাবে নিজেকে নিচে কল্পনা করতে হবে। হ্যাঁ, বড় বড় কনগ্লোমারেট যেগুলো হিউন্দাই, টয়োটা, সনি, বাটা, দাইও, অ্যাপল, যারা কাজ করেন তারা কিন্তু নিচে কাজ করেন, নিচে একদম লেবারের মতো কাজ করেন। লেবারের মতো কাজ করে সবাইকে নিয়ে এগিয়ে মার্সিডিজ বেঞ্চ, প্রত্যেক মালিক লেবারের মতো কাজ করেন। ভারতে মারোয়ারিরা লেবারের মতো কাজ করেন, যারা 1000 কোটি রুপির ব্যবসা করেন। নিজেরা তাদের ছেলেরা যখন জয়েন করে, they put them at the door, দারোয়ান থেকে কাজ শুরু করে শেখার জন্য। I saw in different countries same system. Next, leadership is to learn. 1/3 is born. There is nothing unequal in treating everyone equal. এটি অনেক কঠিন, আমাদের সমাজে কঠিন, আমাদের কালচারের কারণে। আমাদের কালচারে আমরা যা কিছু ভাবি, যা কিছু দেখি, যেভাবে দেখি, আমাদের গড় আয়ু 70। পৃথিবীতে 30টা দেশের মানুষ 100 বাঁচে। আমাদের আয়ু কম কেন? আমরা ঘুমাইলে এক মানুষ, চোখ খুললে আরেক মানুষ। আমরা মিথ্যা বলি, পরচর্চা করি, হিংসা করি, ঈর্ষা করি, আমরা লোভী হই, আমরা মাঝে মাঝে ইবাদত করি বেহেশতের লোভে, which is not correct. আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, তাকে কি বেহেশতের লোভে ইবাদত করতে বলছে? সেটা স্রষ্টার সন্তুষ্টির জন্য করার কথা। ইফ ইউ আর নট জেনুইন ইন ইবাদত, তাহলে বডিতে কিছু বিষয় সিক্রেট হয়, সেই সিক্রেশন গুলো ঠিক মতো হয় না। ইফ ইউ আর নট ট্রু টু ইউ সেলফ, তাহলে বডির মেটাবলিজম ঠিক থাকে না। বডিতে এমন অনেক কিছু সিক্রেট হয় যেগুলো অর্গান গুলোকে ডিস্টার্ব করে, শারীরিক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনি সজীব থাকবেন না, অনেক বয়সে আপনি সজীব থাকবেন না, এবং আপনার আয়ু বেশি থাকে না, তখন আপনার এইজিং প্রসেস শুরু হয়। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এই কারণে তো প্রত্যেককে ইকুয়াল ট্রিট করা খুব জরুরি। এখন ইকুয়াল ট্রিট করতে গিয়ে বোকামি করাও যাবে না, বোকামি করা যায় না। বোকামি করা যাবে না মানে আমি যদি আমার ওয়াইফকে বলি যে পাশের বাড়ির সুন্দরী ভাবির মতোই রান্নাটা তোমার খুব ভালো, বিপদ আছে, সংসার টিকবে না। ইকুয়াল ইকুয়াল ওইভাবে করা যাবে না। এখানে ট্রিটিং এভরিওয়ান ইকুয়াল মানে হচ্ছে সে যেন তার কন্ট্রিবিউশন রাখার, বলার সুযোগটা পায়, সেই সুযোগটা সবাইকে দিতে হবে। সকলকে বলার সুযোগ, করার সুযোগ, জানার সুযোগ, শোনার সুযোগটা দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এবং তার পেশা, পদ, পোশাক হিসেব করে তাকে আমি সম্মান করব না। I will be saluting, I will be respecting the mankind. It's very important. এটি খুব ইম্পর্টেন্ট। এটি যে ক্ষেত্রে কাজ করি, লিডারশিপে যদি ইম্পার্সোনাল না হই। একজনের বাবাকে ছিল সেই ম্যাটেরিয়াল। হুমায়ুন আহমেদকে একবার বলা হলো যে আপনি জামাতের অমুক নেতার ছেলের বিয়েতে গেছেন, এজন্য আপনার সন্তানদের বিয়েতে যাবেন না। হুমায়ুন আহমেদ চুপসে গেলেন, কিন্তু পরের দিনই জবাব দিলেন যে জামাতের নেতা ছেলের বিয়েতে গেছে, জামাতের নেতা যদি অন্যায় করে, সে করেছে, তার ছেলে কি অন্যায় করেছে? তার সন্তানটি কি অন্যায় করেছে? আমি পরের সন্তানদের বিয়েতে যাব, হুমায়ুন আহমেদ বলেছিলেন, আমার খেয়াল আছে। ইটস লাইক দ্যাট, ইউ উইল হ্যাভ টু ট্রিট এভরিওয়ান ইকুয়াল। এখানে কোনো আনইকুয়াল কোনো কিছু নাই। নিজের মধ্য থেকে এই সাম্যটা আনতে হবে। একটা হচ্ছে ইকুয়ালিটি আর একটা হচ্ছে ইকুইটি। অনেকে ভুল করে, ইকুইটি মানে কিন্তু সমতা না, ইকুইটি মানে হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার। কিন্তু আপনি ইকুইটি এনশিওর করবেন ইকুয়ালিটির জন্য, দুটি অঙ্গাঙ্গি ভাবে জড়িত, খুব ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড। Leadership is about seeing the best in people who have never seen the best in themselves. খুব ইম্পর্টেন্ট। মানুষের মধ্যে সম্ভাবনাগুলো লুকিয়ে থাকে, সুপ্ত থাকে। অনেকের জীবনে, ক্ষুদ্র জীবনে এই সুপ্ত সম্ভাবনাগুলোকেই কেউ ইন্সপায়ার করে না। একজন ব্যক্তি যখন বলে এবারে সংগ্রাম, মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, উনি কোনো দলের ছিলেন না। 7 কোটি মানুষ উজ্জীবিত হয়েছে এই দুটো বাক্যে, তার ভাষণকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। কিংবা 52 সালে যে অল্প কিছু মানুষ মরে গিয়ে একটা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর কারণ বানিয়ে দিল, বাংলা ভাষা। বাঙালির আত্মত্যাগ বাংলা ভাষার জন্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এত সহজ ছিল। সেখানে লিডারশিপ ছিল কাদের? যারা জীবনের মায়া করেনি, যারা লক্ষ্যটাকে সামনে রেখেছে। টু অ্যাচিভ দ্য গোল দে স্যাক্রিফাইস দেয়ার লাইভস। সোলজারদের যখন বলে যে উপরে আল্লাহ আছে আর তোমার সামনে তোমার দেশ, দেশ মাতৃকা, এন্ড রিজন ফর ওয়ার। ওয়ার এর রিজনটা হচ্ছে কনভিন্সিং,
তখন যুদ্ধে সে প্রাণ দিতে প্রস্তুত হয়। লক্ষ্যটা খুব ইম্পর্টেন্ট। মালয়েশিয়া মাহাথির যখন বলেন ভিশন 2020, লিডারদের এক্সাম্পল যদি দেই, মালয়েশিয়া কি ছিল? আমাদের যে পিছিয়ে পড়া দেশ ছিল, খাল ছিল, ডোবা ছিল, আমরা যেমন দ্বীপ তেমন দ্বীপই ছিল। কুয়ালালামপুর মানে হচ্ছে ময়লা পানির খাল, জাদুঘরে গেলে দেখবেন নৌকা, তার মানে জেলে ছিল। সিঙ্গাপুর জেলেদের একটা দ্বীপ ছিল। হংকংও একটা দ্বীপ, মেকাও একটা দ্বীপ, কোরিয়া কয়েকটা দ্বীপের সমন্বয়, এরকম দ্বীপ রাষ্ট্র। শ্রীলঙ্কা একটা দ্বীপ, মালদ্বীপস নাম্বার অফ আইল্যান্ডস আমরা জানি। তো জেলেদের বিষয় আছে, জেলে থেকেই সব সভ্যতার আলো দেখেছে, উন্নয়ন করেছে। তো বেস্ট যা কিছু কারো মধ্যে আছে সেটা বের করা লিডারের কাজ। সুপ্ত যা কিছু আছে, গুপ্ত যা কিছু আছে, তাকে প্রকাশিত বিকশিত করতে হবে, আলোকিত করতে হবে, তাকে বের করে আনতে হবে। বের করার কাজটি, জাদুর কাজটি করবে লিডার। সেটি সহজে করা যায়। ইফ ইউ রেসপেক্ট সামওয়ান এন্ড ইনভাইট টু জয়েন উইথ দ্য মিশন, তখন কিন্তু হয়ে যাবে। সাউথ কোরিয়া বিকজ অফ পাক চুন হি 18 বছর ক্ষমতা ছিলেন। তাদের মাথা পিছু আয় এবং খাল বিল দূষিত আমাদের মতোই ছিল। এখনকার মতো টলটলে উজ্জ্বল ছিল না পানি। আমাদের যা যা এখন তাদের তাই ছিল 50-এর দশকে। 53 সালে পাক চুন হি ক্ষমতা নেয়। লি কুয়ান সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার, ডজনস অফ লোককে গাছে ঝুলিয়ে ফাঁসি দিয়েছেন, ইনজেকশন দিয়ে ডেড বডি গাছে ঝুলিয়ে রেখেছেন। মাহাথির যখন দায়িত্ব নেন, 12 বছর আগে উনি শিক্ষামন্ত্রী ছিলেন, 12 বছর পরে প্রধানমন্ত্রী হন। উনি অসৎ কন্ট্রাক্টরকে রাস্তায় মেরে ফেলেছেন, বোলডুজার চালিয়ে দিয়ে তার গায়ের উপর, অ্যাক্সিডেন্ট বলে। তো আপনাকে যারা ভালো তাদের এনকারেজ করতে হবে, এবং অসৎদেরকে নিবৃত্ত করতে হবে। নিবৃত্ত করার মতো বুদ্ধি, মেধা, সাহস আপনার থাকতে হবে। সেগুলো প্রুডেন্ট হতে হয়। প্রুডেন্ট মানে দূরদর্শী হতে হয়। অন্যের মধ্যে শ্রেষ্ঠ বিষয়টা দেখা হচ্ছে লিডারশিপ। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। একজন লিডারের চেয়ে ফলোয়ারদের কোয়ালিটিস যোগ করলে অনেক বেশি। সুতরাং ফলোয়ারের কোয়ালিটিস গুলোকে এক্সপ্লয়েট করতে হবে, কাজে লাগাতে হবে। নেক্সট, যে কোনো সংগঠনের, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শ্রমিকরা, কর্মীরা। আচ্ছা, লিডারশিপের আমাদের ট্রেডিশনাল কনসেপ্ট রাইট বেসড লিডারশিপ, মানে আমি ম্যানেজার এই জন্য আমার কথা হুনন লাগবে, আমি মহাসচিব এই জন্য আমার কথা হুনন লাগবে, আমি ম্যানেজিং ডিরেক্টর বা সিইও আমার কথা হুনন লাগবে। এটা পজিশন বেসড লিডারশিপ, নিকৃষ্ট, একেবারেই অনুন্নত লিডারশিপ এটা। পারমিশন বেসড মানে রিলেশন, I am supposed to ask, he is supposed to carry out, এটা একটু উন্নত, তার চেয়ে উন্নত, বাট নট এক্সপেক্টেড। প্রোডাকশন বেসড, রেজাল্ট বেসড, মানে আমার লিডারশিপের কারণে রেজাল্ট আসবে, সেজন্য সবাই ফলো করবে। রিপ্রোডাকশন মানে সবাইকে নিয়ে কাজটা করি, সবাই মিলে। এন্ড দ্য লাস্ট ওয়ান, দ্য বেস্ট ওয়ান হচ্ছে রেসপেক্ট। রেসপেক্ট করে, পিপল ফলো বিকজ হু ইউ আর। নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ, হ্যাঁ, এদেরকে মানুষ রেসপেক্ট করে। নোবেল পেয়েছিলেন, একজন ব্রিটিশ প্রাইম মিনিস্টার, একজন আমেরিকান প্রেসিডেন্টকে রেসপেক্ট করে মানুষ। নেক্সট, আচ্ছা কেন মানে, লিডারদের কেন মানে, লিডারদের মানার, তার আগে আরেকটা বিষয়, লিডার কি বাই বর্ন না 1/3 বাই বর্ন? রিসার্চ বলেছে 27,000 নেতার উপর গবেষণা করে দেখা গেছে 68% হচ্ছে ডেভেলপিং ইউ স্কিল। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড পিপল ওয়াচিং হিজ ফেস অর হার ফেস। এটা লিডারদের ট্রেনিং, এটা কর্পোরেট ম্যানেজারদের ট্রেনিং, সেলসে যারা কাজ করে আমাদেরও ট্রেনিং ছিল। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে বুঝতে হবে, চিনতে হবে এবং নিষ্কণ্টক কাজ করার এবিলিটি থাকতে হবে। নেক্সট, হ্যাঁ, কেন কেন 5 কি রিজনস যে কারণে সবাই লিডারকে মানে। একটা হচ্ছে পানিশমেন্টের ভয়ে মানে। পানিশমেন্টের ভয়ে মানে আর্মি, তুমি যদি যা বলছি এটা না শোনো তাহলে 10 কিলোমিটার তোমার রাইফেল হাতে নিয়ে দৌড়াইতে হবে, এই টাইপের পানিশমেন্ট। পানিশমেন্টের ভয়ে কিংবা চাকরি চলে যাবে। ব্লাইন্ড হোপ, উই মাস্ট ডু সামথিং, আই হোপ দিস উইল ওয়ার্ক। এটা পীর, পীর সন্ন্যাসী যারা বিশ্বাস করে তারা ব্লাইন্ড হোপ, যে এইটা করলে এইটা হবে। হ্যাঁ, আপনারা প্রবীর ঘোষের বই আছে 5 খণ্ড, পড়বেন। যারা তার্কিক তাদের এই বই পড়া, এটা তো ভারতীয় যুক্তিবাদী সমিতির সভাপতির লেখা বই। 5টি খণ্ড আছে, বইয়ের নাম লৌকিক নয়, অলৌকিক নয় লৌকিক। কেউ কেউ হয়তো পড়েছেন, আমি আবার বলি, অলৌকিক নয় লৌকিক। এই 5 খণ্ড বই লিখেছেন প্রবীর ঘোষ। উনি একজন ব্যাংকার,
ভারতীয় যুক্তিবাদী সমিতির সভাপতি বা মহাসচিব, আই ফরগট। অনেক আগে, আমি ছাত্র অবস্থায় বই পড়া শুরু করেছি, 5ম ভলিউমটি অনেক সাম্প্রতিক বের হয়েছে, আপনারা পড়বেন। ফেইথ ইন লিডার, সেজন্য বিশ্বাস, উনি পারবেন সেজন্য আমরা বিশ্বাস করি। ম্যান্ডেলাকে এক সময়, দীর্ঘ সময় প্রায় 2 দশক জেলে থাকার পরে আফ্রিকানরা বিশ্বাস করলো যে ম্যান্ডেলা বদলাতে পারবে সমাজ, তারপরে তার পিছনে জড়ো হলো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা হলো মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং, যে নেতা যা ভাবে আমিও তা মনে করি, ওরকমই আমার চিন্তা ভাবনা, এই জন্য মানে। আর এটা হচ্ছে টপ মোস্ট ইম্পর্টেন্ট, ভিশনটা এক। যখন মালয়েশিয়া মাহাথির বলে ভিশন 2020, তখন মালয়রা অলমোস্ট 100% এক হয়ে গেছিল ভিশনের সাথে। এইটা কিন্তু খুব কঠিন কাজ, এক করা। সাউথ কোরিয়ার পাক চুং হি 53 সালে যে আন্দোলনের সূচনা করেছিলেন, ওটা হচ্ছে আপনার স্যামুয়েল উন্দং, কোরিয়ান ভাষায় স্বনির্ভর আন্দোলন, যেটা আমাদের এখানে একজন প্রেসিডেন্ট ফলো করেছিলেন, গ্রিন রেভলিউশন, গাদ্দাফি ফলো করেছিলেন। গাদ্দাফির তো গ্রিন বুক আছে, গ্রিন রেভলিউশনের গ্রিন বুক আছে 1, 2, 3, 3টা। আর স্যামুয়েল উন্দং এর 3টা পার্ট বা 4টা পার্ট আছে, আমাদের বাংলাদেশেও আছে, আপনারা বিভিন্ন লাইব্রেরিতে পাবেন। স্যামুয়েল উন্দং এর ইংরেজি ভার্সনও আছে। স্যামুয়েল উন্দং মানে পুরো দেশটা উনি কিভাবে বদলালেন, ভিশনটা দিলেন, ভিশনটা এই কোটি লোক অ্যাকসেপ্ট করলো। মাহাথির যখন বললেন 2020, তখন মালয়েশিয়ানরা এটাকে অ্যাকসেপ্ট করলো। মাহাথির তখন 3 ভাগ ছিল, 1/3 মালয়, 1/3 চাইনিজ, 1/3 তামিল। এদেরকে 3টাকে 3 সেক্টরে লিড করতে দিলেন, তাদের পটেনশিয়ালটাকে এক্সপ্লয়েট করলেন। আমাদের এখানে যখন আমরা বলছি ভিশন 41, ভিশন 41 এর সাথে যত বেশি জনগণ একাত্ম হবে, যত বেশি জনগণ ভিশন 41 41 সালে দেশ জাতি কোথায় যাবে একাত্ম হবে, তত বেশি সফলভাবে ওইটা আমরা অ্যাচিভ করতে পারবো। তো হোয়াই ফলোয়ার্স ফলো? বিকজ ভয়ে ফলো করে, ব্লাইন্ড বিশ্বাসে ফলো করে, লিডারকে ভালোবেসে ফলো করে, মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং ফলো করে, ভিশনে উদ্বুদ্ধ হলে। যে পার্সন নট ইম্পর্টেন্ট, ভিশনটা ইম্পর্টেন্ট, ভিশনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এটি আমাদের যারা নেতৃত্ব দেই, আমাদের এখানে যারা আছেন তাদের অনেকে সংগঠন করেন, এসব সমস্যায় পড়েন। যে আমি যখন সংগঠন নিয়ে ক্রিটিক্যালি ভাবি, তখন ইফেক্টিভ ফলোয়ার পাই না, আমার মতো করে ফলোয়াররা তো ভাবে না। তো আপনার যদি ক্রিটিক্যাল থিঙ্কিং হাই হয়, ফলোয়ারদেরও বেশিরভাগের হাই হয় এবং বেশিরভাগ ফলোয়ার অ্যাক্টিভ হয়, তাহলে ইফেক্টিভ ফলোয়ার পাবেন। মানে যারা আপনাকে ফলো করবে তারা ইফেক্টিভ ফলোয়ার হবে। ইফেক্টিভ ফলোয়ার বেশি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? নেতা যদি সব্যসাচী হয়, নেতা যদি অনেক গুণের অধিকারী হয়, তখন কিন্তু বিপদ। ফলোয়ারদের মধ্যে গুণগুলো না থাকলে তখন ফলোয়াররা কিছু এলিয়েনেটেড হয়, আর কিছু ভেড়া হয়ে যায়, ব্লাইন্ড ফলো করে, গোল হারিয়ে যায়, ডিস্টরশন আসে তখন। সে কারণে ইফেক্টিভ ফলোয়ার পেতে গেলে আপনি ফলোয়ারদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং এ অভ্যস্ত করতে হবে, তাদেরকে ট্রেন আপ করতে হবে। নেক্সট হচ্ছে রিলেশনশিপ না পারফরমেন্স, কোনটা দেখবো? আমার বন্ধু বলে তাকে পদ দিব, তাকে মন্ত্রী বানাবো, নাকি আমি পারফরমেন্স যে ভালো করবে তাকে পদ দিব? ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখানেও আপনি যদি রিলেশনও ভালো রাখেন, পারফরমেন্সও হাই চান, রিলেশনও হাই, তাহলে রিয়েল পার্টনার পাবেন, কিন্তু এমনটি পাওয়া যায় না। আপনার পারফরমেন্সও ভালো করবে, রিলেশনে বঙ্গবন্ধু পেয়েছিলেন, যে 4 নেতাকে পেয়েছিলেন, তাজউদ্দিনকে পেয়েছিলেন, দুটোই এক্সিলেন্ট ছিল, রিলেশনও ছিল ওনার তুঙ্গে, পারফরমেন্সও ছিল তুঙ্গে, তারপরে আর মিলেনি, তেমন মিলে না। ইটস এ ডেঞ্জারাস সিচুয়েশন, মিলেই না। আপনি আমেরিকায় কংগ্রেশনাল সিস্টেমে এখন যে অবস্থা হয়ে আছে, 80% সাদা বুড়ারা হচ্ছে ক্যাবিনেট মেম্বার। আবার কানাডায় যান, ইটস কমপ্লিট ডিফারেন্ট। ট্রুডোর ক্যাবিনেটে দেখবেন সব পেশার লোক আছে, সব বয়সের লোক আছে, সব ধর্মের লোক আছে, 50% উইমেন আছে। ডিপেন্ডস আর আপনি কিভাবে সাজাবেন লিডারশিপ টিম। আপনি পার্টনার চান, পার্টনার চাইলে ট্রুডো মডেল ইজ ইম্পর্টেন্ট। আর যদি রিলেশনশিপ, পার্টির রিলেশনশিপ ঠিক রাখতে হবে, তাহলে বুইরা গুলাকে আইনা ক্যাবিনেট করবেন, আপনার অনেক গোলই অ্যাচিভ হবে না। ডাজন্ট ম্যাটার আপনি কনজারভেটিভ না ডেমোক্র্যাট, কিছু আসে যায় না। নেক্সট, আমাদের এখানে ABCDE, আওয়ামী লীগ, বিএনপি, কেয়ারটেকার, ডিফেন্স, এরশাদ। জনগণ এককভাবে সংখ্যাগরিষ্ঠ লোক কি কারো ভক্ত? আমার তো মনে হয় না। আচ্ছা, আমরা সোয়ার্ড জানি, অনেকে সোয়ার্ড বলি, আমাদের মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলোতে সবসময় সোয়ার্ড নিয়ে, দিস ইজ দ্য লাস্ট স্লাইড। সোয়ার্ড নিয়ে আমরা ব্যস্ত। সোয়ার্ড কি? স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট আমরা অ্যানালাইসিস করি। সোয়ার্ড এর একটা লিমিটেশন হলো এখানে গোল থাকে না, আমরা গোল নিয়ে কাজ করি না।
আমি মনে করি গোলটা খুব ইম্পর্টেন্ট। লিডারদের জন্য গোলটা ইম্পর্টেন্ট। আপনার গোলটা কি, রিয়ালিটি কি, কোথায় আছেন, কি কি অপশনস অবস্টাকেলস আছে জানতে হবে, তারপর ওয়ে ফরওয়ার্ড বের করবেন, কোন পথে হাঁটতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, yeah, we have finished. আমি আসলে I tried to speak the gist of leadership. I didn't go to theory. আমি বিভিন্ন লিডাররা, পৃথিবীর সফল ব্যক্তিরা যা বলেছেন সেগুলো নিয়ে আমার কিছু চিন্তা শেয়ার করেছি। I didn't speak theory. So you can now share. আপনারা শুধু প্রশ্ন করবেন তা না, you can also share your opinion so that others can, hundreds of thousands of people may be watching through Facebook. সে কারণে ফেসবুক লাইভ হচ্ছে, সেই কারণে আপনারা লিডারশিপ নিয়ে আপনাদের যদি বলার কিছু থাকে 2 সেন্টেন্সে 3 সেন্টেন্সে বলতেও পারেন। নট নেসেসারিলি ইউ আর গোয়িং টু মেক কোশ্চেন্স টু মি। দ্য ফ্লোর ইজ ওপেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং মি। থ্যাংক ইউ। Oh, কংগ্রেচুলেশনস, অসাধারণ। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা শব্দ আমরা এনজয় করেছি। আমার কাছে আমার অগ্রজ বড় ভাই, আমার প্রিয় মানুষ সবসময়ের আরিফ ভাইয়ের লিডারশিপের যে সংজ্ঞা, লিডারশিপের যে কর্মক্ষেত্র বা লিডারশিপের যে লৌকিকতার অলৌকিকতার খেলা, এবং অথবা আমরা যদি গোল, রিয়েলিটি, অপশনস, ওয়ে আমরা যা কিছু ভাবি, যা কিছু চিন্তা করি লিডারশিপের, যে সমস্ত বই থেকে না, ইনফ্যাক্ট উনি ওনার জীবন থেকে এই কথাগুলো উনি বলেছেন। এই কারণে এত বেশি বাস্তব মনে হচ্ছে, এত বেশি স্ট্রং মনে হচ্ছে, এবং এত বেশি উদ্বুদ্ধ করেছে আমাকে, পার্সোনালি আমাকে করেছে। আমার বিশ্বাস ন্যাশনাল ডিবেট ফেডারেশন সারা বাংলাদেশের প্রচুর বন্ধুরা দেখছেন। আমি দেখছি ফেসবুকে অনেক জায়গায় হলো এটা শেয়ার চলছে। আমি এবারে যারা অংশগ্রহণ করছেন, আমার মনে হয় আমরা সেশনে চলে যাই, প্রশ্ন উত্তর সেশন। আমার মনে হয় এটা খুব ভালো হবে। আমি অনুরোধ করব প্রশ্নোত্তর সেশনে বন্ধুদেরকে যে আরিফ ভাইকে আপনারা প্রশ্ন করবেন, আপনাদের যত ধরনের প্রশ্ন। চলছে আয়োজন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের ক্যারিয়ার গাইড সিজন 1। আজকের প্রথম অনুষ্ঠান। আমাদের সাথে রয়েছেন FS আরিফ, ট্যাক্স কমিশনার। শুধু না, উনি রোভার স্কাউটের সম্মানিত ওয়ান অফ দ্য ফাইনেস্ট পার্সন, ন্যাশনাল কমিশনার অফ বাংলাদেশ, প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত, প্রফেশনাল লাইফে অত্যন্ত সাকসেসফুল একজন মানুষ, আপাত মস্তক একজন সংগঠক, রোটারি ইন্টারন্যাশনাল এর পাস্ট গভর্নর, রোটারেক্টের GRR, অনেক কিছু। এখন যারা প্রশ্ন করবেন তারা তাদের পরিচয়, তাদের ডিস্ট্রিক্টের নাম বলবেন এবং প্রশ্ন করবেন। প্রশ্ন করার অর্থ হলো আমাদের যারা এই আয়োজনে কোঅর্ডিনেট করছেন, স্পেশালি মাহবুব হোসেন রিপন, শামসুল আরিফিন ইমন সিলেট থেকে, মাইমুনা করছে ঢাকা থেকে, এবং জাহিদ হাসান ইমাম করছেন পাবনা থেকে। রেইজ করবেন আপনারা প্রশ্ন, সরাসরি প্রশ্ন করবেন, পরিচয় দিবেন এবং প্রশ্ন করবেন। এখন হলো ওপেন ফ্লোর, সবার জন্য উন্মুক্ত। যে কেউ প্রশ্ন করতে পারেন, যে কোনো অবস্থাতে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনার পরিচয় দেন এবং প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আলমগীর, কো চেয়ারম্যান এবং রেক্টর NDFBD। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আরিফ ভাইয়াকে তার মূল্যবান সময় থেকে আমাদের শেখার এই পথটাকে আরো অবারিত করার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, যদি পারিপার্শ্বিক কোনো কারণে কাজ করার উৎসাহ উদ্দীপনা কমে যায় বা কর্মস্পৃহা কমে যায়, সেক্ষেত্রে নতুন করে নিজেকে উৎসাহিত করার জন্য কি করা যেতে পারে? ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয়। ডিপ্রেশন ইজ পার্ট অফ লাইফ। আপনি ডিপ্রেসড হতেই পারেন। এখানে যারা অভিজ্ঞ মনীষী তারা বলেছেন গর্তে পড়া মোটেই কোনো সমস্যা নয়, গর্ত থেকে উঠতে না পারাটা সমস্যা। সুতরাং দ্যাট ইজ অলসো ম্যাটার অফ স্কিল। আপনার নলেজ থাকবে, স্কিল থাকবে, আর অ্যাটিটিউড পজিটিভ হবে। তাহলে আপনি যখন কোনো কিছু পারছেন না, আপনার আশা কমছে, তখন আপনি পিছপা হবেন না। এটা খুব ইম্পর্টেন্ট। যারা সৈনিক হিসেবে প্রশিক্ষণ নেয় তাদের পর্বত আরোহণের প্রশিক্ষণের সময় বলা হয় যে তোমরা কখনো পর্বতের শৃঙ্গের দিকে তাকাবা না। শৃঙ্গটা তার মনে থাকবে কিন্তু সে তাকাবে না, তাকালে পা পিছলাবে কিংবা মনে হবে যে এত দূর যাওয়া সম্ভব না। সে কারণে তাদের বারণ করা হয়।
তো আমরা যদি ডিপ্রেসড হই, আমরা যদি সাময়িক অসফল নিজেদেরকে মনে করি, উইল হ্যাভ টু মার্চ ফরওয়ার্ড। এটাই হচ্ছে একমাত্র প্রিন্সিপাল, বিকজ গোলটা তো ফিক্স করা আছে এবং আমাদেরকে প্রতিনিয়ত ই করতে হবে, এই রিভিউ করতে হবে। রিভিউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। রিভিউ করতে হবে কেন হচ্ছে, কোথায় গলত, কিভাবে আমরা মেকআপ করবো। ইটস ইম্পর্টেন্ট, এই ইকুয়ালি অ্যাপ্লিকেবল ইন কেস অফ এনি ফিল্ড। তবে আস্ক খুব ইম্পর্টেন্ট। নলেজ, সেই নলেজের প্রয়োগ করার জন্য স্কিল, স্কিলের প্রয়োগ করার জন্য অ্যাটিটিউড। আমাদের দেশের কনটেক্সট হচ্ছে বেশিরভাগ লোকেরই যে যেখানে কাজ করছে প্রপার নলেজটি নাই। নলেজ যাদের আছে তাদের 80% স্কিলটি নাই। নলেজ স্কিল যেটা দুটো যেখানে আছে তাদের 80% অ্যাটিটিউডটা পজিটিভ না। আমি কি পাবো সেটা ভাবি, আমি কি দিব সেটা ভাবি না। সুতরাং ডিপ্রেশন অর টেম্পোরারি ফেইলিয়ার্স should not matter at all. Thank you very much. ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ ন্যাশনাল ডিবেট ফেডারেশনের প্রিয় ভাষ্যময় আলমগীরকে। রিসেন্টলি আলমগীরের বাবা মরে যাওয়ার পর এক ধরনের ডিপ্রেশন কাজ করছে, আমি বুঝতে পারছি। আমরা মনে করি যে আলমগীরের মতন শক্তিমান একজন মানুষ আবার রিগেইন করবে। আরিফ ভাইয়ের কথায় অনুপ্রাণিত হবে, কারণ আরিফ ভাই সাথে তার এক ধরনের আত্মিক সম্পর্ক রয়েছে, কারণ রোভার স্কাউটের সাথে দুজনেই সমানভাবে জড়িত, দুজনেই আমাদের প্রিয় মানুষ। এবারে প্রশ্ন করছে জাহিদ হাসান পাবনা থেকে। জাহিদ হাসান ইমাম পাবনা থেকে প্রশ্ন করবে, আপনি প্রশ্ন করুন প্লিজ। হ্যাঁ, আমি জাহিদ হাসান ইমন, আমি পাবনা থেকে প্রশ্নটি করছি এবং আমি ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের জয়েন্ট কো-অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। অসম্ভব অ্যাক্টিভ একজন পারসন। আজকের এই আয়োজন করার পেছনে যে কয়জন মানুষ ব্রেন স্ট্রং করেছে তার ভিতরে জাহিদ হাসান ইমন একজন। বলো প্লিজ। ধন্যবাদ শোয়েব ভাই। আসলে লিডারশিপের ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে জাগে, যে লিডারশিপ তো আমাদের এই যে গুণগুলো রয়েছে, আমাদের যাদের মধ্যে এই গুণগুলো থাকবে আসলে তারাই তো এই লিডারশিপ গুণের দ্বারা লিডার হওয়া উচিত। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে লিডারশিপ যাদের আমরা গুণ রয়েছে তারাই দেখা যাচ্ছে যে হিংসার বশবর্তীর শিকার হয়ে যাচ্ছি, এবং আমরা যারা হচ্ছে লিডার তৈরি করছি সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে পারিবারিক বংশ পরিচয় বিবেচনা করে বা তার পাওয়ারকে বিবেচনা করে বা পারিপার্শ্বিক পরিবেশ বিবেচনা করে তাদেরকে আমরা লিডার বানাচ্ছি। তো এইটার আসলে সলিউশন কিভাবে হতে পারে, যেখানে লিডারশিপের যোগ্যতাকে প্রায়োরিটি দেওয়া হবে, কিভাবে আসতে পারে এটা? এটা সারা পৃথিবীতে চেঞ্জ ইজ আনচেঞ্জড, চেঞ্জ ইজ আনচেঞ্জড। চেঞ্জ হলো এমন একটা শব্দ যেটা পরিবর্তনটা অপরিহার্য, পরিবর্তন অনিবার্য। সুতরাং কনসেপ্ট গুলো কিন্তু পরিবর্তিত হচ্ছে। এটি বাংলাদেশের ক্ষেত্রে না, গোটা বিশ্বে। যেমন ডেমোক্রেসি, আমরা যে ফর্মে ডেমোক্রেসিকে পড়াশোনা করেছি বা ভাবি সেই ফর্মে উন্নত সমাজেও ডেমোক্রেসি নাই। ইফ ইউ ওয়াচ আউট ইউএসএ, ইন্ডিয়া, ফরগেট ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ, ডেমোক্রেসি কিন্তু প্র্যাকটিসটা বদলে যাচ্ছে। 50 বছর আগে ডেমোক্রেসি নিয়ে যা ভাবতাম বা গেটিসবার্গ অ্যাড্রেসে যা বলেছিলেন সেই ফর্ম থেকে সরে আসছে। অনেক এলিমেন্টস যোগ হচ্ছে এবং সমাজবিজ্ঞানীরা, রাষ্ট্রবিজ্ঞানীরা এগুলো নিয়ে গবেষণা করছেন। চেঞ্জ হচ্ছে। এখন সবচাইতে যোগ্য লোকটাই, কোয়ালিটি অনেক আছে, সেই নেতা হচ্ছে কিনা, আমি তো বলবো হচ্ছে। আমি বলবো হচ্ছে। আপনি যদি বলেন তাহলে কিভাবে সেটা হচ্ছে যে সংজ্ঞা, পাওয়ারের সংজ্ঞা হচ্ছে এবিলিটি টু গেট দ্য থিং ডান। রাষ্ট্রবিজ্ঞানে পাওয়ারের সংজ্ঞা হচ্ছে এবিলিটি টু গেট দ্য থিং ডান, মানে যে কোনো প্রকারে করতে পারাটা ইম্পর্টেন্ট। এখন যদি বলেন যে সৌদি আরবের রাজতন্ত্র আছে, সেটি তো অভিপ্রেত না, সেটি তো হওয়ার কথা ছিল না, কিন্তু রাজতন্ত্র থাকার ফলে রাজ পরিবারে যারা আছে তারা ক্ষমতার কাছাকাছি থাকার ফলে ক্ষমতার বিষয়গুলো অন্যদের তুলনায় বেশি অবগত হয়, বেশি জেনে যায়, আগে জেনে যায় এবং লিঙ্কড হয়। সো দে হ্যাভ দ্য উইন্ডোজ এট দেয়ার হ্যান্ড। সুতরাং সেই অর্থে তারা এগিয়ে যায়, সেই কারণে তারা সুযোগ পায়, সেটি একটি বিষয়। তবে অনেক অনভিপ্রেত বিষয় ঘটছে, এগুলো বিবর্তিত হচ্ছে। দিজ আর ডিমান্ড অফ দি টাইম, এবং এগুলো আবার উল্টেও যাবে, কারণ এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস ডি, ডি মাইনাস ই, ই মাইনাস আবার এ। ইট ইজ এ সাইকেল। হ্যাঁ, সমাজ বিজ্ঞানে, রাষ্ট্রবিজ্ঞানে এটা একটা সাইকেল, এটা ঘুরে ফিরে, যে প্লেটো এরিস্টটলের সময় থেকে সাইকেলের কথা বলা আছে, ঘুরে ফিরে আসে, বদলায়। সো ডু নট গেট ফ্রাস্ট্রেটেড উইথ দি ওয়ার্ল্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার। ইমনকে অনেক অনেক ধন্যবাদ। ইমনের মনের আগে ই আছে, তুমি তো ইমন মানে
ইলেকট্রনিক মাইন্ড, Yes, অন্যদের yes. ইন্সপায়ার করবা। He থ্যাংক is ইউ a থ্যাংক very ইউ থ্যাংক nice, ইউ। he is a very nice personality, is a good leader. সে পাবনা বিতর্ককে, পাবনার যে বিতর্ক আন্দোলন, সেই বিতর্ক আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করছে তার নেতৃত্বে। তার প্রতি ভালোবাসা থাকলো এবং তার প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি মনে করি যে আমাদের ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ সহ যারা শুনছেন দেখছেন, আপনারা প্রশ্ন করতে পারেন, কারণ এরকম একটি সুযোগ, এরকম একজন মানুষকে সবসময় হয়তোবা পাওয়া যায় না, পাওয়া যাবেও না। আমরা খুব ভালো একটা দিনে, ভালো একটা সময়ে আমরা এপিএস আরিফ ভাইকে পেয়েছি, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা এবং ট্যাক্স কমিশনার হিসাবে কর্মরত রয়েছেন এবং আপাতমস্তক একজন সংগঠক, একজন সত্যিকার জ্ঞানী মানুষ। সেই জ্ঞানী মানুষেরকে আমরা সাধুবাদ জানাতে চাই, ধন্যবাদ জানাই। ইমরান জাহান আরাফাত হাত তুলেছেন, আপনি কি প্রশ্ন করবেন? জাহান আরাফাত। আসসালামু আলাইকুম, আমি এনএফবিডি খুলনা জোনের একজন সদস্য। স্যার কাছে প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে তরুণ নেতৃত্বকে আসলে বর্তমান সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হয়, যেটি একটু আগে আলোচনা হচ্ছিল যে তারা আসলে দক্ষ নয় বা তাদের জ্ঞানের পরিধিটা আসলে অতটা নয়, মানে অতটা বিস্তৃত নয়। তো ঠিক ওই সময় যখন তাকে সিদ্ধান্ত নিতে হয় বিভিন্ন চাপের মধ্যে, তো তার জন্য আসলে আপনার পরামর্শটা কি স্যার? হ্যাঁ, আপনি নেতৃত্ব ভুলে যান। যে কোনো সংগঠিত বিরূপ পরিবেশকে মোকাবেলা করতে হয়। যারা ধর্ম প্রচার করেছে তারা কি করেছে? জনসংযোগ করেছে। ধর্মটা তো জনগণের মধ্যে প্রচার করতে হবে। একটু খেয়াল করেন, ভিন্ন জায়গায় যাই তো ধর্ম যারা প্রচার করেছেন তারা জনসংযোগ করতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন। ইসলামের ইতিহাস যদি পড়েন দেখবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ডজন 3 ডজন যুদ্ধ করেছেন। শান্তির ধর্ম ইসলাম প্রচারকে 3 ডজন যুদ্ধ উনি করেছেন এবং 26টি যুদ্ধের উনি নিজেই সেনাপতি ছিলেন। আচ্ছা, বুদ্ধ ধর্ম, লুম্বিনী গ্রাম থেকে গৌতম বুদ্ধ বের হয়েছেন, উনি তো আর ফিরেননি ধর্ম প্রচারে। হ্যাঁ, অনেক বড় ধর্ম প্রচার করে গেছেন ওনারা 1400-1500 বছর আগে, কোনটা 1200 বছর আগে। তারপর খ্রিস্টান ধর্ম, ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট, দুইটা না গ্রুপ। ক্যাথলিকরা আগে, পরে প্রোটেস্ট করেছে, প্রোটেস্ট্যান্ট দুটো ভাগ আছে। তো জিসাস ক্রাইস্টকে তো পলায়নরত অবস্থায় ক্রুশবিদ্ধ করে মেরেছে। তো আপনি তার চেয়ে কঠিন কোন সিচুয়েশনে গিয়ে আছেন আমার তো মনে হয় না। আপনি যদি কঠিন মনে করেন সেটি কঠিন। জনসংযোগের কাজে জনরোষ থাকবে, কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। প্রতিটি দেশের, আমাদের দেশ, প্রতিবেশী দেশ দেখেন, প্রধানমন্ত্রী কি স্বস্তিতে আছেন? স্বস্তিতে নাই। অনেক বিরূপ প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে কিন্তু কাজ করছেন। আপনাকেও আপনার জায়গায় প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে কাজ করতে হবে। একজন ডিম বিক্রি করে বাজারে গিয়ে, তার সাথে আমার একদিন কথা হয়েছে চিটাগাং শহরে। সে বলছিল এর চেয়ে কঠিন কাজ আর কিছু নাই। ডিমটা ধরে দিতে গেলে সারাক্ষণ ভয়ে থাকি যে খাঁচায় ভাঙবে, মাথায় করে নিয়ে যাওয়ার সময় কয়টা ভাঙবে, বিক্রি করতে গেলে কয়টা পচা বের হবে, কেউ এসে আবার মার দিবে কিনা, টাকা ফেরত যাবে কিনা। তার লেভেলে তার রিস্কটা রাষ্ট্র চালানোর রিস্কের মতো। ঝুঁকি নিতে হবে। আর আজকের তারুণ্য তো প্রযুক্তির কারণে আশীর্বাদ পুষ্ট, হাতের মুঠোয় গোটা বিশ্ব। আপনার স্মার্টফোনটি আপনার মেন্টর, স্মার্টফোনটি আপনার বন্ধু, স্মার্টফোনটি আপনার সিটি, স্মার্টফোনটি আপনার ওয়েল উইশার। আপনি তো অসহায় কোনো কারণই না। লাল রাত্রির বৃত্ত থেকে ছিঁড়ে আনো ফুটন্ত, সারা বিশ্বের জন্য ফুটন্ত সকাল যে তারুণ্য আনবে তার অধিকাংশ এখন বাংলাদেশ নাই। ধন্যবাদ। ধন্যবাদ। এবারে আমরা সুযোগ দিতে পাচ্ছি এমডি রাসেল ইসলাম, আপনার পরিচয়টা দিবেন, কোথা থেকে বলছেন এবং প্রশ্ন করবেন। এমডি রাসেল ইসলাম তুলেছেন। আসসালামু আলাইকুম, আমি এনডিএফবিটি পঞ্চগড় থেকে বলছিলাম এবং আমি একজন স্কাউট ছিলাম এবং বর্তমানে ওভার স্কাউট হিসেবে আছি। স্যারকে পেয়ে খুব ভালো লাগছে। কোথা থেকে বলছিলেন? পঞ্চগড় জেলা থেকে বলছিলাম। পঞ্চগড় কোথায়, কোন উপজেলা কি না শহর, কোনটা ভাইয়া? আমাদের উপজেলা হচ্ছে বোদা উপজেলা, পঞ্চগড় জেলা। হ্যাঁ, ওইটাই পরিচয় চাচ্ছিলাম, একেবারে শেষ প্রান্তে। বলেন। জি, আচ্ছা, যেহেতু আমি নিজেই মনে করেন বাংলাদেশের সর্বশেষ জেলা থেকে বলছিলাম, তো আমি সব প্ল্যাটফর্মে, যেহেতু আমি স্কাউটিং কোর্স করেছি, এখন রোভারিং করতেছি, তারপর হচ্ছে এনডিএবিডির সাথে নতুন ভাবে সংযুক্ত হয়েছি,
1 বছর হলো। তো মানে বিষয়টা আসে কি, সবখানে তৃণমূল নামে একটা মানে কথা চলে আসে আমাদের মধ্যে, যে মানে সেন্ট্রালে যেভাবে আমরা সুযোগ যেভাবে তারা সুযোগ পাচ্ছে, বা সেন্ট্রালে তারা যেভাবে তাদের সুযোগগুলোকে পেয়ে তারা নেতৃত্ব গুণে মানে বলিয়ান হচ্ছে, আমরা আসলে তৃণমূলরা কি সেভাবে সুযোগটা পাচ্ছি? অথবা বাংলাদেশে আমাদের ক্ষেত্রে কি করলে সেটা তৃণমূলের ক্ষেত্রে মনে করেন বাংলাদেশে সেই সুযোগটা সমভাবে বন্টিত হবে এবং আমরাও সেই সুযোগগুলো সমানভাবে পাবো? ধন্যবাদ। ধন্যবাদ। সুযোগ সমানভাবে কিতাবে থাকলেও পৃথিবীর কোথাও পায় না। স্বয়ং আমেরিকায় এখন 1/3 জনগোষ্ঠী দারিদ্র সীমার মধ্যে, তারা দরিদ্র, মানে তাদের হিসেবে তারা দরিদ্র। 1/3 পপুলেশন অফ আমেরিকা। ইউরোপে যেটা আছে আমেরিকা কিন্তু সেটা নাই। আমেরিকায় স্বাস্থ্য ব্যবস্থা, একজন বমি করছে তাকে ধরে যদি আপনি অ্যাম্বুলেন্স ডাকেন, সে বলবে 999 কল করো না, কারণ অ্যাম্বুলেন্স আসলে $400 দিতে হবে আমাকে, আমার সেই সামর্থ্য নাই, আমার বাবা মা আমাকে $400 দিতে পারে না মাসে, এখানে ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। মানে স্বাস্থ্য ব্যবস্থায় এন্ট্রি সমস্যা। আবার যদি কানাডায় যান, টরন্টো ছাড়া কোনো শহর নাই, অন্য জায়গায় ফ্রেঞ্চ বলতে হবে, একটা ছোট্ট শহরে আটকায় যাবেন। এরকম লিমিটেশন সব জায়গায় সব রকমের আছে। সেখানেও কিন্তু সবার অ্যাক্সেস নাই। অ্যাক্সেস টু পলিসি, অ্যাক্সেস টু রিসোর্সেস, অ্যাক্সেস টু গভর্নমেন্ট, অ্যাক্সেস টু গভর্নেন্স, কোনো কিছুতেই কিন্তু নাই। গুয়ান্ডার ফ্রাঙ্ক একজন স্কলার, উনি সম্ভবত জার্মান, উনি বলেছেন ওনার একটা তত্ত্ব আছে, এই তত্ত্বটা খুব আলোচিত তত্ত্ব রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এটা আলোচিত একটা তত্ত্ব। এটা হচ্ছে ট্রিকল ডাউন থিওরি। ট্রিকল ডাউন থিওরি চুইয়ে পড়া তত্ত্ব। এটাই সিভিলাইজেশনের এই জায়গায় এসে যে যা কিছু উন্নত সমাজ বাতিল করে দেয়, অনুন্নত সমাজ সেটা গ্রহণ করে। এটা খুব সহজে বোঝানোর জন্য আমি বলি, শহরে যে ভদ্রলোক থাকেন তার সোফাটা পূরণ হলে সে সেটা গ্রামে পাঠায়। তার অকেজো জিনিসটাকে সে রিপেয়ার করে গ্রামে পাঠিয়ে দেয়। এটাকে চুইয়ে পড়া তত্ত্ব বলে। অর্থাৎ প্রযুক্তিও যেগুলো বাতিল হয়ে যাচ্ছে সেগুলো ডেভেলপিং কান্ট্রিতে আসতেছে উন্নত বিশ্ব থেকে। প্রযুক্তির ক্ষেত্রেও তাই। তারা আগে নাসায় যাচ্ছে, তারা মঙ্গল গ্রহে যাচ্ছে। আপনারা জানেন জেফ বেজোস যেন ফেরত না আসে সেজন্য সিগনেচার কালেক্ট করা হচ্ছে। মঙ্গল গ্রহে যাচ্ছে স্পেসশিপ নিয়ে। মঙ্গলে আবার জায়গা কিনা শুরু হয়ে গেছে। তো সেখানে গিয়ে আমাদের কেউ আছে? নাই তো। ঠিক একইভাবে ঢাকা শহরে যারা অ্যাক্সেস আছে, অ্যাক্সেস টু পলিটিক্স, অ্যাক্সেস টু পাওয়ার, অ্যাক্সেস টু ব্যাংকিং, অ্যাক্সেস টু রিসোর্স, সবকিছুতে অ্যাক্সেস টু গভর্নমেন্ট, তো সেগুলো গ্রাসরুটে বা তৃণমূলে, গ্রামে বা উপজেলা বা শহরে কম। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাকে আপনার মতো করে অ্যাক্সেসটা নিতে হবে। ইউ উইল হ্যাভ টু ডু ইউরসেলফ, অ্যাবসলিউট পার্সোনাল রেসপন্সিবিলিটি। কেউ করে দিবে না, কিন্তু কেউ করে দিবে না। ইউ উইল হ্যাভ টু ডু বাই ইউরসেলফ। এখন এক এক জায়গায় এক এক কারণে প্রিভিলেজ, যেমন এমপি সাহেব আছেন, উনি ব্রিজটা বানালেন, রাস্তাটা করলেন, ইউনিভার্সিটি একটা করলেন, কলেজ একটা করলেন। আরেক জায়গায় ওই ভদ্রলোক পার্টিকুলার এমপি বা লিডার নাই, সে জায়গায় হইলো না বিষয়টা। অনেক উপজেলা আছে, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, এটা টেকনিক্যাল প্রতিষ্ঠান নাই, টেকনিক্যাল ট্রেনিং এর, ভোকেশনাল ট্রেনিং এর কোনো প্রতিষ্ঠান নাই, কারণ ওখানে লোকাল লিডার স্ট্রং না। একজন কামরুল ইসলাম সিদ্দিক একটা মডেল ডেভেলপ করে সারা দেশে বানায় ফেললেন, আমাদের গ্রাস রুটে বসে থেকে কাজ করেছিলেন। কামরুল ইসলাম সিদ্দিক প্রকৌশলী ছিলেন, কুষ্টিয়া বাড়ি, মরহুম, মারা গেছেন। উনি এলজিডি, যেটা এখন লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে ওনার কারণে। জাপান বলতো আমরা বাংলাদেশ গভর্নমেন্টকে চিনি না, কামরুল ইসলাম সিদ্দিককে চিনি। এরকম আপনি গ্রাস রুটে বসেও অনেকে অনেক মডেল ডিভাইস করেছে, যেটা পরে রেপ্লিকেটেড হয়েছে, যেটা সবাই অনুসরণ করেছে। আমাদের স্থাপত্যের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, গল্পের ক্ষেত্রে, প্রশাসনের ক্ষেত্রে তৃণমূলে অনেক উদ্ভাবন আছে যেটা সারা জাতি অ্যাকসেপ্ট করেছে। তো এখন অ্যাক্সেস কম, কারেক্ট, আই এগ্রি, বাট ইউ উইল হ্যাভ টু কিপ অন ট্রাইং। যে যেখানে আছি সেখান থেকে আমি তো ওভারনাইট বের হতে পারছি না। ধরেন আমার কথায়, আমি যদি এখন ভাবি আমি নিউ ইয়র্কে একটা ইউনিভার্সিটি গিয়ে মাস্টারি করবো, ওই অ্যাক্সেস তো আমার নাই, আই ক্যানট ডু দ্যাট। দারুণ প্রশ্নও দারুণ ছিল, উত্তরও দারুণ ছিল। এটা ধন্যবাদ আমরা স্যার। যেটা বলি যে প্রান্তজনে বিতর্ককে ছড়িয়ে দেওয়া, এটা হলো আমাদের কমিটমেন্ট। এবং বোদা উপজেলা পঞ্চগড়ের শেষ প্রান্তের উপজেলা, তারা রিসেন্টলি অনেক কার্যক্রম করছে বিতর্কের, এটা আমাদেরকে উৎসাহিত করছে। এবং আমরা মনে করি, তাদেরকে আমরা বলেছি, কমিটমেন্ট করেছি যে আমরা সর্বোত্তম চেষ্টা করব ন্যাশনাল সেন্ট্রাল বডির পক্ষ থেকে, সারা বাংলাদেশের পক্ষ থেকে তাদের পাশে থাকবো। অনেক প্রশ্ন করতে যাচ্ছে অনেকে, আমি সবাইকে হয়তো সময় দিতে পারবো না, তবে আমরা চেষ্টা করব আরিফ ভাইয়ের বিরক্তির আগেই আমরা যেন তার এই জ্ঞানগর্ভ অথবা একেবারে প্র্যাকটিক্যাল
ফিল্ড থেকে, ওনার অভিজ্ঞতা থেকে যে কথাগুলো উনি বলছেন, প্রত্যেকটি কথাই ছুঁয়ে যাচ্ছে আমাদের সবাইকে। আমি এবার খুলনা থেকে আকাশ আকাশ প্রশ্ন করবেন বলে রিকোয়েস্ট করেছিলেন। আকাশ, আপনি প্রশ্ন করুন। আকাশ ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ খুলনার জন্য অত্যন্ত সক্রিয় একজন নেতৃত্ব দানকারী সংগঠক। আকাশ। আসসালামু আলাইকুম, আমি এম আলামিন আকাশ, পরিচালক ন্যাশনাল ডিবেট ফেডারেশন খুলনা অঞ্চল। শ্রদ্ধেয় আরিফ স্যারের কাছে প্রশ্ন হচ্ছে, স্যার আসলে আমরা যে বিতর্ক সংগঠন থেকে শুরু করে আমরা বেশ কিছু সামাজিক সংগঠনে কাজ করি, যেটা ভলেন্টিয়ারি অ্যাক্টিভিটিসই বলা চলে। তো আমরা আসলে এই নেতৃত্বের জায়গায় আপনার কাছে যদি এই সংগঠকদেরকে 5টা গুণ আমরা জানতে চাই, তাহলে আপনি কি বলবেন? সংগঠকদের যে 5টা গুণ থাকা অপরিহার্য আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। আমি ইতিমধ্যে বলেছি, আমার কাছে মনে হয় যে প্রথম হচ্ছে কাজকে মনে নেয়া। প্রথম গুণটা হচ্ছে কাজকে মনে নেয়া। দ্বিতীয় হচ্ছে লক্ষ্য অভিমুখী থাকা, গোল ওরিয়েন্টেড থাকা, যে গোলটা যেন হারিয়ে না ফেলি, তাহলে সবাই ক্ষতিগ্রস্ত হবে, সংগঠন ক্ষতিগ্রস্ত হবে। আমি কোনো ব্যক্তির জন্য কিছু করব না, আমি গোলের জন্য কাজ করব, ফলোয়ার্সদের নিয়ে। এটা খুব ইম্পর্টেন্ট। তৃতীয় হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি এটি অ্যাবসেন্ট, এটির অ্যাবসেন্সের কারণে বিশ্বাস, ইন্টিগ্রিটি এগুলো কিন্তু মারাত্মক ব্যাপার। মিউচুয়াল, ফলোয়ারদেরও ইন্টিগ্রিটি থাকতে হবে, লিডারেরও থাকতে হবে। ইন্টিগ্রিটির অভাবে আমাদের অনেক ধরনের সমস্যা হয়, এগুলো অনেক উদাহরণ দেয়া যায়। আমি সত্যনিষ্ঠ, ইন্টিগ্রিটি মানে কি? সত্যনিষ্ঠ হওয়া। যে রোবট কিনে আনলো একজন, যে সত্য কথা পরিবারের মধ্যে কারা বলে দেখবো, তো ছেলে নাই। ছেলে রাত 10টার সময় বাসায় ফিরে আবার বাবা জিজ্ঞেস করলো, তুমি কোথায় ছিলা? বললো বন্ধুর বাসায়। রোবট একটা থাপ্পড় দিল ছেলেকে। তো ছেলে থাপ্পড় খেয়ে বললো, না বাবা আমি ঠিক বলিনি, আমি আসলে বাড়ির পিছনে ছিলাম, আমি সিগারেট খাচ্ছিলাম বলে তোমাকে বলেছি বন্ধুর বাসায়। তখন মা বলছে, থাক থাক, তোমারই তো ছেলে, কিছু বলো না, তোমারই তো ছেলে। তখন রোবট মাকে একটা থাপ্পড় দিল। এখন এই যে সত্যনিষ্ঠ হওয়া, ইন্টিগ্রিটি, এটার অভাব থাকলে কিন্তু মারাত্মক সমস্যা। উইল হ্যাভ টু, এটি খুব ইম্পর্টেন্ট। আর একটি হচ্ছে ইন্টিগ্রিটি, সত্য, বিশ্বাস। আরেকটি হচ্ছে যে স্বভাবের মধ্যে এমন কিছু যদি থাকে যেটা পরিবর্তন দরকার, সংশোধন দরকার, সেটা সংশোধন অর্থাৎ অ্যাডাপ্টেশনের একটা ইচ্ছা থাকতে হবে। বলে না যে স্বভাব বদলায় না, বদলায় তো ডেফিনেটলি বদলায়, নাহলে স্কিল ডেভেলপ করে কিভাবে? স্বভাব খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বদলায় না, আটকায় যায়। ওই যে ভিক্ষুক ভিক্ষা করতে করতে বলে, যদি আমি 5 কোটি টাকা পাইতাম। তো শিষ্য জিজ্ঞেস করে, আপনি ভিক্ষা করেন, 5 কোটি টাকা পাইলে কি করতেন? বলে বসুন্ধরার মতো একটা সেন্টার করতাম, মার্কেট করতাম। তারপর বলে, তারপর তার সামনে বসে ভিক্ষা করতাম। তার মানে তার স্বভাব বদলাচ্ছে না। স্বভাব বদলানোর, যেখানে যে স্বভাবটা দুর্বল, ইউ উইল হ্যাভ টু ইমপ্রুভ। আমার মধ্যে দুর্বলতা থাকতেই পারে, আমি সমস্ত ভালো স্বভাব নিয়ে জন্ম নিব না, পৃথিবীর কেউ সেটা হয় না। উইল হ্যাভ টু চেঞ্জ। মহানবী বলেছিলেন, আমি মিষ্টি খাওয়া আগে যদি বাদ দেই, তারপর আই ক্যান অ্যাডভাইস সামওয়ান এলস, মাই ফলোয়ার্স। ভেরি ইম্পর্টেন্ট। উনিও মিষ্টি খেতেন, উনি বাদ দিয়েছেন, উনি একজনকে অ্যাডভাইস করেছেন। এই 5-6টা বিষয় খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। অসাধারণ, অসাধারণ উত্তর আমরা পেলাম। এবারে আমরা এমডি সিয়াম হাত তুলেছিলেন প্রশ্ন করার জন্য। কাইন্ডলি প্লিজ আপনার পরিচয়টা দেন এবং প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য প্রশ্ন করার। আপনি কোথা থেকে বলছেন? আমি পাবনা থেকে বলতেছিলাম। আমি পাবনা ডিবেট সোসাইটির একজন সদস্য। হ্যাঁ, প্লিজ বলুন। আমার কোশ্চেনটা হলো যে আমি মানে একটা কাজে পরপর 2বার ট্রাই করছি, বাট মানে আমি কৃতকার্য হতে পারি নাই। তো আমার সামনে আর একটা সুযোগ আছে। তো সময় এই 1-1.5 মাসের মতো হবে। তো আমার এখন কি কি করলে আমি কাজটাতে মানে কৃতকার্য হতে পারবো? মানে আমার কোন কাজগুলো করতে হবে মানে ইফেক্টিভ হবে আমার জন্য? হ্যাঁ, ধন্যবাদ সিয়াম। কাজটি আপনি জানেন, কাজটা রিকুইজিশন কি? আপনি 2বার অকৃতকার্য হয়েছেন, ইউ উইল হ্যাভ টু রিভিউ। যেটা আগে আমি বলেছি, আপনাকে রিভিউ করতে হবে। প্রথম হচ্ছে সফল হওয়ার জন্য ওখানে রিকুইজিশন গুলো কি, আপনি যেটি সফল হবেন এটা আপনার গোল। ওই গোলটি অ্যাচিভ করার জন্য কি কি প্রয়োজন, ইউ হ্যাভ টু মেক এ লিস্ট। সেখানে দেখেন কোথায় কি কি কারণে আপনি পারেননি, রিভিউ করেন।
রিভিউ করলে বের হবে কোথায় কোথায় ঘাটতি ছিল, সেখানে আপনাকে মন দিতে হবে, সময় দিতে হবে এবং আপনার রিসোর্স মোবিলাইজ করতে হবে। MBL, most of the things to be done in the best possible way in the least possible time and resource. আপনি বলেছেন 1.5 মাস সময় আছে, আপনি 1.5 মাসের প্রতিদিন কত ঘন্টা সময় দিলে ওই ঘাটতিগুলো মেকআপ করে যেখানে যাওয়ার সফল হওয়ার রিকুইজিশন ফিল আপ করতে পারবেন, অ্যানালাইসিস করে নিজেই সিদ্ধান্ত নেন, কারণ কাজটা তো আমরা জানি না। ইউ ক্যান অ্যানালাইজ দি জব ইউরসেলফ। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নে চলে যাচ্ছি রাকিবুল হান্নান মিজানের কাছে। হাত তুলেছিলেন। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের প্রান্তজনে যে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছে, একেবারে উপজেলা গ্রাম পর্যায়ে বিতর্ক নিয়ে কাজ করছে এবং এগিয়ে যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম ভাই। প্লিজ প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমি অনেকদিন যাবত একটি প্রশ্ন মনের মধ্যে মানে লালন করতে হচ্ছিল বিভিন্ন জনের প্রশ্নের আলোকে, কিন্তু আমার বিশ্বাস আজকে এর একটা পরিষ্কার ধারণা পাবো। যে আমরা একটা জিনিস খুব সহজেই জানি, আজকের যিনি লিডার এর আগে তিনি ভলান্টিয়ার ছিলেন, কিন্তু সেই জায়গা থেকে একজন ভলান্টিয়ার যে ড্রিম নিয়ে ভলান্টিয়ারই আসে, তো লিডিং এর জায়গায় এসে ড্রিমটা আরো ডেভেলপ হয়ে যায়, আমরা যেটা দেখে আসছি। কিন্তু লিডিং এর বেলায় বলা হচ্ছে যে মাস্ট বি ড্রিমটা থাকে একটু মানে একটু দূরে সরা যাবে না, সেই জায়গা থেকে মানে একটু আমাদেরকে সহজ করবেন যে একটা ফিক্সড ড্রিম নিয়ে ভলান্টিয়ার হতে হবে, নাকি মানে কাজের মাধ্যমেই, যেটা গতানুগতিক থেকে আমরা দেখে আসছি যে কাজের মাধ্যমেই একজন লিডারের ড্রিম তৈরি হবে। আজকে এই জায়গাটুকু নিশ্চিত হতে পারলে আমি অনেক খুশি হব। ড্রিম আগে না কাজটাকে, ড্রিম পরে তৈরি হয় কিনা। আপনাকে প্রথম কথা হচ্ছে আপনি যেটাতে আনন্দ পান না সেই কাজ করবেন না, জোর করে কিছু তো করা যায় না। ইউ মাস্ট এনজয়। আপনি ডিবেট করেন বা এই যে এনডিএফবিডি যারা ফলো তারা কিন্তু এনজয় করে। আমি কথা বলছি এখন আপনাদের সাথে এসে আই এনজয়, দিস ইজ মাই প্লেজার। এটা কিন্তু প্লেজার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা খুবই, রবীন্দ্রনাথ বলেছেন আনন্দকে ভাঙলে দুটো জিনিস পাওয়া যায়, জ্ঞান আর প্রেম। রবীন্দ্রনাথের কথা, আনন্দকে ভাঙলে দুটো জিনিস পাওয়া যায়, জ্ঞান আর প্রেম। এই জ্ঞান এবং প্রেম, নলেজ এন্ড লাভ আপনার থাকবে। আনন্দ যদি থাকে, আনন্দ না থাকলে নিরানন্দ অবস্থায় কিন্তু ইউ ক্যানট অ্যাচিভ গোল, নাইদার ইউ ক্যান হ্যাভ সাম ড্রিম। সো ইউ মাস্ট বি ভেরি হ্যাপি। এখন আনন্দ যেটাতে পাবেন, কেউ কবিতা লিখে আনন্দ পায়, কেউ কবিতা লিখে সমাজের উপকার করে, কেউ বৃদ্ধ মানুষকে রাস্তা পার করে দিয়ে আনন্দ পায়, কেউ ভালো বিক্রেতা হয়ে ক্রেতাদের সেবা দিতে পেয়ে আনন্দ পায়, কেউ রাজনীতি করে আনন্দ পায়। এখন আপনি কিসে আনন্দ পাবেন সেটা খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আপনার ড্রিম কি হবে? ড্রিম যখন আপনি ভলান্টিয়ার থেকে লিডার হবেন, আর লিডারও কিন্তু ভলান্টিয়ার। লিডার ইজ নট দি টপ মোস্ট ইম্পর্টেন্ট পারসন, লিডার ইজ ওয়ান অফ দি মেনি। অনেকের মধ্যে একজন হচ্ছে লিডার। অনেক আংটা দিয়ে চেইন হয়, একটা আংটা হচ্ছে লিডার নিজে। সো লিডার নিজেও ভলান্টিয়ার, খেয়াল রাখতে হবে এটা। লিডার নিজেও ভলান্টিয়ার, কিন্তু তার এক্সট্রা রোল থাকে অন্যদের ইনফ্লুয়েন্স করার, মোটিভেট করার। এটা হচ্ছে লিডার এক্সট্রা কাজ, কিন্তু উনি নিজেও ভলান্টিয়ার। এটা খেয়াল রাখতে হবে। হি অর শি ইজ অলসো ভলান্টিয়ার। আর ড্রিম অটোমেটিক আপনার কাছে ডেভেলপ করবে যখন নলেজ, স্কিল, অ্যাটিটিউড পজিটিভ হবে। তখন আপনার স্বপ্ন হবে যে এইখানে আমি যাব। These qualities will drive you unless you cannot dream something which is not achievable. আপনি যখন কাজ করবেন প্রতি পর্বে আপনার গোল মার্জিত হবে, লক্ষ্য বিকশিত হবে, লক্ষ্য শিফট করে যাবে। আপনি আগে ভাবতেন যে আমি উপজেলা থেকে জেলায় যাব, জেলায় আসার পরে আপনার লক্ষ্য হয়ে যাবে বিভাগ, বিভাগে আসার পরে হবে রাজধানী, রাজধানীতে আসার পরে বিশ্বের অন্য কোনো বড় শহরের লক্ষ্য হতে পারে। লক্ষ্যগুলো এভাবে শিফট করে with your ability, with the passage of time. Thank you. জি, থ্যাংক ইউ। হান্নান, একটু আপনার পরিচয় দেন, কোথা থেকে বলছেন? আমরা তো চিনি, কিন্তু আমাদের সম্মানিত গেস্ট ওইভাবে হয়তো বা চেনেন না। আপনি একটু পরিচয় দেন আপনার। জি, আমি রাকিবুল হান্নান মিজান বলছিলাম কিশোরগঞ্জ থেকে। কিশোরগঞ্জ থেকে আমাদের প্রিয় মানুষ, বিতর্কের অন্তপ্রাণ বলা হয়, একেবারে জীবন দিয়ে ফেল দিয়েছে বিতর্কের জন্য। ইভেন হসপিটালেও বেশিক্ষণ থাকতে পারেন যখন বিতর্কের আয়োজন হয়। এবং আমি যেটা বলছিলাম যে একেবারে গ্রাম পর্যায়ে বিতর্ককে ছড়িয়ে দেওয়ার পিছনে রাকিবুল হান্নান মিজানের বিশাল ভূমিকা রয়েছে। এটা একটা কমিটমেন্ট, এই কমিটমেন্ট মূল্য অনেক বেশি। অনেকে হাত তুলছে,
আমি আর বেশি হাত তোলা মানুষকে সময় দিতে পারবো না, কারণ আরিফ ভাইয়েরও একটা নির্দিষ্ট একটা সময় আছে অবশ্যই। আমি এবারে অনুরোধ জানাবো দীপক ব্যানার্জি হাত তুলেছেন, দীপক ব্যানার্জিকে প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। জি ধন্যবাদ সোহেব ভাই। আপনি পরিচয় দেন। এবং আমি দীপক ব্যানার্জি, সহকারী শিক্ষক, ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়। প্লিজ বলেন। আমি স্যারকে একটু বলতে চাচ্ছিলাম যে লিডারশিপ, যে স্যার যেটা বলছিলেন যে একজন লিডার যদি অন্য কারো দ্বারা প্রভাবিত হয় বা কারো তাকে তেল মর্দন বা আমরা যেটা বলি যে তোষামোদ করে চলা বা এইগুলো বলছি, এগুলো নট কাইন্ড অফ এ লিডারশিপ। এটা কোনো লিডারশিপের বৈশিষ্ট্য নয়। কিন্তু হচ্ছে যদি কেউ এভাবে চলতে থাকে বা কোনো প্রতিষ্ঠান প্রধান যদি এভাবে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে চলতে থাকে, সে যদি তোষামোদটাই যদি পছন্দ করে থাকে, তার যেগুলো লিডারশিপের বৈশিষ্ট্য নয় সেগুলোই সবই তার পছন্দের, সেই ক্ষেত্রে এইখান থেকে পরিত্রাণের উপায় কি স্যার যদি একটু বলতেন স্যার। প্রথম হচ্ছে যে নিজে আপনি আপনার মতো করে চেষ্টা করবেন, অন্য ফলোয়াররা তাদের মতো করে চেষ্টা করবে। উনি তো চিরদিন থাকবে না। আপনি কি মনে করতে পারেন এই ৭১ থেকে এই পর্যন্ত কজন রাষ্ট্রপতি ছিল, কারা নামগুলো পারবেন না? যদি প্রধানমন্ত্রী মনে করেন, হ্যাঁ মনে রাখি না আমরা। এই আজকে যিনি প্রতিষ্ঠান প্রধান ভাবছেন, উনি তৈল হরপ্রসাদ শাস্ত্র একটা প্রবন্ধ লিখেছেন, তার নাম হচ্ছে তৈল। আপনি পড়েছেন কিনা জানি না। এটি সব সংগঠনে আছে। বিশ্বের উন্নয়নশীল উন্নত নির্বিশেষে মানুষ তোষামোদিত হইতে পছন্দ করে। অনেকে তোষামোদি করে, এটা থাকবে, ফলোয়ারদের মধ্যে কিছু তোষামোদি করবে, কিন্তু ভালো লিডার তোষামোদির কারণে নয়, তার গোলের কারণে কাউকে পেট্রোনাইজ করতে পারে, প্রিভিলেজ দিতে পারে যে আই উইল হ্যাভ টু অ্যাচিভ দি গোল। সে কারণে সাময়িক কাউকে পছন্দ করতে পারে। ইট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ লিডার। কিন্তু এরকমই যদি হয় যে বিরূপ পরিবেশ, কিছু মানুষ তৈলমর্দন করে এবং তোষামোদি করে, তাহলে আপনাকে আপনার মতো কাজটি সঠিকভাবে করতে হবে এবং ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বিরত থাকতে হবে। বুদ্ধি দিয়ে, কৌশল দিয়ে এগিয়ে যেতে হবে। উনিও পরিবর্তিত হবেন, কিয়ামত পর্যন্ত উনি লিডার থাকবেন না। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ দীপক ব্যানার্জি স্যারকে, ধন্যবাদ আরিফ ভাইকে। আমরা এবারে প্রশ্ন নেব ঢাকার বন্ধু ঈশার কাছ থেকে। ঈশা, আপনার পরিচয় দেন, সাংগঠনিক পরিচয় দেন এবং প্রশ্ন করুন। ঈশা ইশরাত। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি ঈশা ইশরাত, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হিসেবে রয়েছি। প্রথমেই ধন্যবাদ, এত সুন্দর একটি আয়োজনে আসলে যুক্ত হতে পেরে আমি সত্যি আনন্দিত। আর আরিফ ভাইয়ের কথা কি বলবো, উনি যখন কথা বলেন কোনোভাবে আসলে অমনোযোগী হওয়ার কোনো চান্স নেই। ওনার প্রত্যেকটি কথা থেকে কিছু না কিছু শিখি। একেবারে শেষ পর্যায়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমি অনেক কিছুরই উত্তর পেয়ে গিয়েছি। ভাইয়ের কাছে আমি শুধু একটু পরামর্শ চাইবো, যে ধরুন ভাইয়া, আমি একটি সেক্টরে অনেক বছর ধরে কাজ করছি, আলটিমেটলি সেখানে সাকসেস হওয়ার জন্য আমি আমার 100%ই দিচ্ছি, কিন্তু দেখা গেল যে সাকসেস না হয়ে উল্টা যখন আমি অসফল হচ্ছি, আমি দেখা গেল আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি কিংবা ডিপ্রেশনে পড়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্র থেকে আমার কি করা উচিত? যে এই সেক্টরটা কুইট করে অন্য কোনো সেক্টর নিয়ে কাজ করা উচিত? মানে অ্যাজ পার উই নো দ্যাট যে আমাদের প্রত্যেকের মধ্যে অনেক ধরনের ট্যালেন্ট থাকে। তো এখন আমার কি করা উচিত, যে আমি এই সেক্টরটা বাদ দিয়ে কি আমি অন্য কোনো সেক্টর নিয়ে কাজ করতে পারি কিনা? ধন্যবাদ ভাইয়া। Thank you very much for your nice words. But the important হলো আপনি যখন সেক্টর সুইচ করবেন, ওই সেক্টরেও কিন্তু নেতিবাচক অনেক কিছু থাকবে, ওই সেক্টরে স্ট্রাগল থাকবে, নট বেড অফ রোজেস, আপনি জানেন। সুতরাং আপনাকে যেখানে আছে সেখানেই যদি আপনার পটেনশিয়ালিটি থাকে এবং যদি আপনি যে সমস্ত জায়গায় আপনার মূল্যায়ন হচ্ছে না সেগুলোকে ওভারকাম করতে পারেন, বেটার টু স্টে, বিকজ ইউ হ্যাভ ইনভেস্টেড ইউর টাইম, ট্যালেন্ট ওভার এ পিরিয়ড ওভার হিয়ার। এখন যদি সুইচ করে যান, সেখানে এই ধরনের সমস্যা থাকবে না, ওখানে অন্য কোনো কারণে আপনি অসফল হবেন, তখন আরো বেশি ফ্রাস্ট্রেটেড হবেন। ইউ উইল হ্যাভ টু অ্যানালাইজ অল দিস ফ্যাক্টরস, ভেরিয়েবলস, ফ্যাক্টরস। যেখানে আছি সেখানে আমি কি দিয়েছি, কত দূর যেতে পারবো, কেন যেতে পারছি না, কারা আছে। সংগঠন তো দুটো জিনিস, ম্যান এন্ড ম্যাটেরিয়াল। ম্যান যারা আছে তাদের কোনো প্রতিবন্ধকতা থাকলে তাদেরকে উইন ওভার করার চেষ্টা করতে হবে, আপনাকে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে তাদেরকে উইন ওভার করতে হবে। এরকম ঘটে সংগঠনে, যারা মূল্যায়ন করবেন তারা মনোযোগী থাকেন না, ইউ উইল হ্যাভ টু ড্র দেয়ার অ্যাটেনশন ইন ইউর জব, সেটা করতে হবে।
সেটা করার জন্য আপনাকে যা করার সেটা করতে হবে, বিকজ চোখ বন্ধ করে শুধু কাজ করলে তো ইউ ক্যানট রিচ ইউর ডেস্টিনেশন। হ্যাঁ, আরেকটা জিনিস হলো, অনেক সময় এমন হয় যারা মূল্যায়ন করবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের মধ্যে গাধা থাকে। আপনার চেয়ে কম যোগ্য হলে তারা ঈর্ষাপরায়ণ হবে, অমনোযোগী হবে, আপনাকে মূল্যায়ন করতে পারবে না। জেনারেশন গ্যাপের বিষয় থাকে। গাধাকে ট্রেনিং দিলে ঘোড়া হয় না, ট্রেনিং দিয়ে অনেককে আমরা ঘোড়া বাড়াইতে পারি না, গাধা জোরে দৌড়ায়। তো দেয়ার আর সো মেনি ডাঙ্কিস ইন অল দি অর্গানাইজেশনস। আগের জেনারেশনের অনেকে আছে, আমরা সিভিল সার্ভিসও এই অবস্থার মধ্যে আছি। সো মেনি ডাঙ্কিজ আর দেয়ার, সকল ক্ষেত্রেই। রাজনীতি খেয়াল করেন, আপনার ব্যাংকিং এ খেয়াল করেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে ফেরত দিচ্ছে না। ডাঙ্কিজ আর সিটিং ইন দ্য বিজনেস, এরা টাকা নিচ্ছে দিচ্ছে না। ঠিক আপনার সংগঠনটা সমস্যা আছে, আপনি ফেস করছেন। এখন আপনাকেই জাজ করতে হবে যে সুইচ করে গেলে সেখানে অন্য ধরনের ট্রাবল থাকবে, সেগুলো ওভারকাম করতে পারবেন কিনা। ইউ মাস্ট নো দি সেক্টর বিফোর ইউ সুইচ। থ্যাংক ইউ। ধন্যবাদ ঈশা ইশরাত, চমৎকার সংগঠক ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের। আমরা সিলেটের খলিলুর রহমান স্যারের কাছে স্যারের প্রশ্নের জন্য অপেক্ষা করছি। খলিলুর রহমান স্যার, সিলেট জোনের প্রধান। আসসালামু আলাইকুম। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, কথা একটু সমস্যা হবে। তারপরও আমি আরিফ স্যারের কাছে যে বিষয়টা জিজ্ঞেস করতে চাই, আমি আরিফ স্যারের স্কাউট করি আমি, এবং আমি একজন পূর্বেশধারী স্কাউট। আমি এর আগেও স্কাউটের আঞ্চলিক জাতীয় প্রোগ্রামে স্যারের সাথে স্যারের কথাগুলো শুনেছি, এবং স্যারের একজন বক্তব্য ধরে নিতে হবে। আমার যে বিষয়টা হচ্ছে, স্যারের কাছে আমরা ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, আমরা বিতর্ক অঙ্গন, বিতার্কিক তৈরির জন্য বিতর্ক অঙ্গনকে আরো জোরালো করার জন্য ছড়িয়ে দিচ্ছি। আমাদের এই কাজটাকে আপনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কিভাবে মূল্যায়ন করবেন বা কিভাবে দেখেন? ধন্যবাদ। এক্সেলেন্ট কোয়েশ্চেন। ইউ আন্ডারস্ট্যান্ড, যখনই আমার ছোট ভাই শোয়েব কোনো কাজে ডাকে, আই ট্রাই টু বি ইনভলভড। আমি মনে করি এটি একটা দুর্দান্ত কাজ। এনডিএফপিডির মতো যদি আরো 10টা সংগঠন থাকতো, তাহলে আমাদের এই কিশোর যুবকরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে আছে তারা অনেক বেশি উপকৃত হতো। এই যে আজকে যে আয়োজনটি বা অতীতে যে সিরিজ অফ অ্যারেঞ্জমেন্টস এবং এক একটি ফেস্টিভ্যাল যখন হয়, ডিবেট ফেস্ট, আমি দেখেছি থাউজেন্ডস অফ ডিবেটার্স আর গ্যাদারিং টুগেদার। এগুলো তো সরকারি যুব মন্ত্রণালয় বা সরকারি অনেক সংস্থা আছে করতে পারতো, করে না। সেক্ষেত্রে এনডিএফপিডির এই রোলটা অনন্য, অত্যন্ত প্রশংসার যোগ্য, এবং এখানে আগ্রহ নিয়ে ভালোবাসা থেকেই শোয়েব, একেএম শোয়েব যিনি চেয়ারম্যান সিইও, উনি এবং যে টিমটা তার সাথে আছে তারা কাজ করছে। ইট ইজ আউট অফ লাভ। এবং আমরা জানি যে সভ্যতার বাঁকে বাঁকে রেনেসা, যে ফ্রান্স রেভলিউশন থেকে শুরু করে সমস্ত পৃথিবীর যত অর্জন, ইভেন শিল্প বিপ্লবের সাথে সাংস্কৃতিক বিপ্লব সম্পর্ক ছিল, এগুলো যারা করেছে তারা কিন্তু অগ্রসর মানুষ। এই অগ্রসর মানুষগুলোকে নিয়ে এনডিএফবিডি কাজ করছে। এটা তো সব সময় সবাই প্রশংসা করবে, সবাই উজ্জীবিত হবে, অনুপ্রাণিত হবে এবং সহযোগিতা করবে। আমরা তো মনে করি এনডিএফবিডি কে আরো অনেক বেশি সহযোগিতা আমাদের তরফ থেকে করা উচিত। আমরা সেটা করিনি বা করতে পারি না। সরকারেরও এই ধরনের সংগঠনগুলোকে আরো অনেক সাপোর্ট দেওয়া দরকার। এবং শোয়েব যেটি করছে, তারও উচিত তার ইনহেরিটেন্স তৈরি করা, যাতে করে তারপরে এই ধরনের সংগঠনকে অনেক দূর নিয়ে যাওয়ার মতো মানুষ তৈরি হয়। এবং আই বিলিভ হি ইজ ডুইং দ্যাট। তৈরি হচ্ছে একটা গ্রুপ। এইভাবে ধাপে ধাপে এগিয়ে নিতে হবে কাজগুলোকে। সমৃদ্ধ হবে কিন্তু আগামী সময়ের নাগরিকরা, সুনাগরিকরা। হু উইল রান দি ওয়ার্ল্ড। আমরা বলি না দেশ চালাবে, আমরা বলি বিশ্ব চালাবে। দেশ চালানোর সময় চলে গেছে, এখন বিশ্ব চালানোর জেনারেশন রেডি হচ্ছে। They will have to run the world because the world is in our hand through YouTube, through Google, through ICT. Thank you. ধন্যবাদ। আমরা খলিল স্যারকে ধন্যবাদ জানাই এবং আমরা এফএস আরিফ ভাইকে ধন্যবাদ জানাই চমৎকার অ্যান্সার, চমৎকার প্রশ্নের জন্য। ইনফ্যাক্ট আমরা কাজ করছি আমাদের আত্মার ক্ষুধা মেটানোর জন্য। এখানে এই সংগঠনে কেউ আর্থিকভাবে কেউ লাভবান হওয়ার জন্য কাজ করে না, বরঞ্চ নিজের পকেট থেকে টাকা খরচ করে সময়, শ্রম, মেধা এবং ভালোবাসা দিয়েই
এই সংগঠন আজকের এই অবস্থানে এসেছে, এবং আরিফ ভাইয়ের মতো কিছু ভালো মানুষ এবং এরকম খলিল স্যারের মতো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিতর্ক প্রেমিক, বিতর্ককে ভালোবাসেন, সংগঠনকে ভালোবাসেন, প্ল্যাটফর্মকে ভালোবাসেন, বা একটা একটা সংগঠনকে বাঁচিয়ে রাখতে চায়, তারাই মূলত এই কাজটি করছেন। আমরা ইশরাত লাজুকি ই করেছেন, ইশরাত লাজুকির কাছ থেকে শুনবো। ইশরাত লাজুকি, প্রশ্ন করুন। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই, সংগঠন সম্বন্ধে যে কোনো প্রশ্ন করতে পারে। নেটওয়ার্কের কোনো জায়গায় সমস্যা হয়েছে। আমরা এরপরে চলে যাচ্ছি ওয়াসিফ জামান। ওয়াসিফ জামান আর তুলেছিলেন প্রশ্ন করার জন্য। ওয়াসিফ জি, আসসালামু আলাইকুম। আমি ওয়াসিফ জামান। আমি উত্তরের জেলা পঞ্চগড় জেলার বোদা উপজেলা থেকে বলছি। আমার স্যারের কাছে যেটা প্রশ্ন ছিল, সে প্রশ্নটা হচ্ছে, স্যার তার মূল্যবান বক্তব্যে একটি কথা বলেছিলেন যে মানুষের মধ্যে সম্ভাবনা লুকিয়ে থাকে। তো এখানে লুকিয়ে থাকা সম্ভাবনাটা নেতৃত্ব বিকাশে কিভাবে আমাদের কাজে লাগতে পারে? আরেকটা ডিফিকাল্ট প্রশ্ন হচ্ছে, এটা যেহেতু হয় না, জি 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 ভাইয়া, এখানে রাগ নেতৃত্ব দিতে গেলে রাগের গ্রহণযোগ্যতাটা কতটুকু, এটা আমার জানার ছিল। ধন্যবাদ। চমৎকার প্রশ্ন করেছেন। রাগের গ্রহণযোগ্যতা, রাগ আপনি তো সাধারণভাবেই জানি আমরা যে রেগে গেলেন তো হেরে গেলেন, রাগের কোনো স্থান নাই। রাগ শুধু অনিষ্ট বয়ে নিয়ে আসে ফর দি লিডার এন্ড দি ফলোয়ার্স। মনে রাখবেন, রাগ নেতৃত্ব এবং ফলোয়ার দুই পক্ষের জন্যই অনিষ্ট বহন করে, ফলে লক্ষ্য অর্জন করা থেকে আমরা দূরে সরে যাই। রাগের কোনো সুযোগ নাই, আপনাকে লক্ষ্য অর্জন করতে হবে, এবং লক্ষ্য অর্জনের জন্য যে সুপ্ত প্রতিভা কিভাবে বোঝা যাবে বা বের করে আনবেন। আপনি যখন কোনো কাজে যুক্ত হবেন, যাদেরকে নিয়ে যুক্ত হবেন, তারা যখন ডেলিভারি দিবে, তখনই বোঝা যাবে কার কোন দিকে দক্ষতা আছে, কার কোন কাজে দক্ষতা আছে, কে ভালো বলতে পারে, কে ভালো লিখতে পারে, কে ভালো চিন্তা করতে পারে, কে ভালো সিদ্ধান্ত দিতে পারে, কে ভালো বুঝে বিষয়টা, কে মানুষকে ইজিলি কনভিন্স করতে পারে, কে অর্থ করে হিসাব ভালো রাখতে পারে, কে দপ্তরের কাজ ভালো পারে, কে মানুষকে মোটিভেট করতে পারে। এই যে জিনিসগুলো, এগুলো বেরিয়ে আসে কাজ করতে গেলেই, অনুশীলনের মাধ্যমে আপনি জেনে যাবেন। এবং যে যেদিকে ভালো করে তাকে সেদিকে এনকারেজ করে তার ওই কোয়ালিটিকে বিকশিত এবং প্রকাশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। এটাই নেতৃত্ব। নেতৃত্ব ইনফ্লুয়েন্স করবে so that an environment is created so that everyone can potentially contribute out of profound love with his capabilities, যার যেটা আছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা এবারে প্রশ্ন নিব, আমরা দুটা প্রশ্ন নিব। আমরা বগুড়ার ইমরান জাহান আছেন, আর আমাদের মাহবুব হাসান রিপন। মাহবুব হাসান রিপন হাত তুলেছিলেন, আপনি কি প্রশ্ন করবেন? ইমরান জাহান, ইমরান জাহান, রাসেল ইসলাম, ইশরাত লাজুকি এসেছেন। ইশরাত লাজুকি, আপনি প্রশ্ন করেন, তখন লাইন কানেকশন ঠিক মতন পাওয়া যাচ্ছিল না। আমরা এরপরে একটি প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই আয়োজনটি শেষ করতে চাই। ইশরাত জাহান। জি ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ওই সময় কোশ্চেনটি করতে পারিনি। আমি সরাসরি স্যারের কাছে প্রশ্নটি করব। সেটা হচ্ছে, স্যার মেয়েদের ক্ষেত্রে হচ্ছে আমাদের সমাজে এখনো লিডারশিপ হিসেবে কিছু সমস্যা আমাদের ফেস করতে হয়। সেটা হচ্ছে পরিবার থেকে, সমাজ থেকে, সব দিক থেকে আমরা সেই বাধাগুলোর শিকার হই। স্যার এই সমস্যাটা ফেস করতে গেলে অনেক সময় আমরা হচ্ছে পিছিয়ে পড়ি। স্যার এই বলতে পারেন যে আমরা ওয়ান কাইন্ড অফ ডিপ্রেশনেও চলে যাই, বা এইখানে যেতে পারছি না, বা যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। তো সেখান থেকে আমরা রিকভারি করার জন্য স্যার কি করতে পারি, আপনার মতামতটা যদি দিতেন তাহলে মনে হতো আমাদের জন্য একটু ভালো হয়। ধন্যবাদ স্যার। জেন্ডার নিয়ে আজকাল পড়াশোনা হচ্ছে, সচেতনতা তৈরি হচ্ছে, জেন্ডার ডিসক্রিমিনেশন করা যাবে না, আইনের মধ্যে আসছে। উন্নত সমাজে
জেন্ডার এতটা ডিসক্রিমিনেট করা যায় না। তবুও আমি ইতিমধ্যে বলেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রিপরিষদ যদি দেখবেন 80% হচ্ছে ভদ্রলোক, এবং এরা 80 বছরের উপরে, মহিলা নাই বললেই চলে, খুব কম। তারাও কিন্তু এ পর্যন্ত একজন মহিলাকে রাষ্ট্রপতি করেনি, যেমন গতবার হিলারিকেও করেনি। তো এবার একজন ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। তো এসব এগিয়ে থাকা সমাজেও মেয়েরা কিন্তু পিছিয়ে আছে, ইন আ সেন্স পিছিয়ে আছে। আমি কোরিয়াতে দেখেছি তারা কনফুসিয়ানিজমে বিশ্বাস করে, সেখানে পিএইচডি করার পরেও একটা প্রতিষ্ঠানে তাকে টেলিফোন অপারেটরের জব অফার করে এবং তারা করছে। হ্যাঁ, রিলেটিভলি ইনফেরিয়র জবগুলো উচ্চশিক্ষিত মেয়েরাও মেয়ে হয়েও করছে। তো নারী পুরুষের যে সমতা সেটা একটা বিশাল সাবজেক্ট, অনেক সময়ের ব্যাপার বলা। আমি আমাদের কনটেক্সটে শুধু বলবো যে ভুলে যান এন্ড চলে যান। চলে যান মানে এগিয়ে যান, ভুলে যান এন্ড এগিয়ে যান। যেখানেই বাধা আসবে সেখানেই আপনি রং, এটা মাথার মধ্যে আনবেন না। when you fix some goal and you are doing your duty, আপনি বাধাগুলো পার হয়ে যাবেন এবং একটু ধৈর্য ধরবেন। ধৈর্য ধরতে হবে, এগিয়ে যাবেন। সব সময় প্রতিবাদী হয়ে যদি কেওস করেন, তাহলে কেওসের পিছনে, মামলার পিছনে সময় দিতে গিয়ে আপনি আপনার লক্ষ্য থেকে সরে যাবেন। সো ওভারলুক করেন, ফরগেট এন্ড ফরগিভ। আমি মনে করি শুধু মেয়ে না, আমার সাথে যদি কেউ আমার বাবাকে গালি দেয় তাহলে আমি তাকে একটা স্মাইল দেই, কারণ আমি সুতার উপর দিয়ে হাঁটি। আমি যে ওই গালির জবাবে 5 মিনিট সময় নষ্ট করবো সেই সময়টা তো আমার নাই, তাহলে আমি লক্ষ্যচ্যুত হব। তো যে গালি দিল, যে কটু কথা বললো, যে মন্দ কথা বললো, যে সমালোচনা করলো, যে গীবত করলো, যে ঈর্ষা করে, প্রবলেম গুলো তার। আমি কেন কনসার্ন হব? হোয়াই শুড আই সাফার? আমার শরীরে কেন ব্লাড জোরে দৌড়াবে? আমার কেন ব্লাড প্রেশার হবে? যে খারাপ কথা বললো, মুখ খারাপ করলো, এটার জন্য তো দায়ী সে। আমি কেন আমার আনন্দ নষ্ট করব? কোনোভাবে আপনারা যদি মনে করেন যে কেউ বাধা সৃষ্টি করছে, কেউ কটু কথা বলছে, কেউ ইভ টিজিং করছে, টিজ করছে, ডু নট বদার। আপনি প্রতিবাদী হলে, আপনাকে প্রতিবাদী হলে যে সময় দিতে হবে সেই সময়টার কারণে আপনি লক্ষ্যচ্যুত হতে পারেন। তো যারা টিজ করছে তারা তো সাময়িক, তাদের তো লং টার্ম কোনো লক্ষ্য নাই। ডিস্টার্বিং। এই ডিস্টারবেন্স গুলোকে মারিয়ে যেতে হবে, মনে নেওয়া যাবে না, এগুলো মারিয়ে এগিয়ে যেতে হবে। আপনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটার পথে কাঁটা পুঁতে রাখতো, সেই থেকে শুরু করে কোন অনিষ্টের চিন্তা মানুষগুলো করেনি। মক্কাবাসী খুব হোস্টাইল ছিল, মদিনাবাসী তাকে ওয়েলকাম করেছে। এমন হয়েছে যে উনি হিজরত করেছেন। হিজরত শব্দের মানে হচ্ছে পলায়ন। হি হ্যাড টু ফ্লি ফ্রম মেক্কা এন্ড হি হ্যাড টু ফ্লি টু মদিনা। এখনো মদিনার লোকগুলো উদার, মক্কার লোকগুলো কনজারভেটিভ। সো হোয়াট? মক্কার লোকদের জন্য ইসলাম কি থেমে আছে? ইসলাম প্রচার থেমে আছে? উনি কি সাহাবীদের পাননি, তাবেঈদের পাননি, তাবেঈদের পাননি? ইসলাম এই 1400 বছর ধরে সারা বিশ্বের কোনায় কোনায় জারি আছে না এখনো? তো প্রতিটা অন্য ধর্মের ক্ষেত্রে বিষয়গুলো তাই। সো ডু নট ওয়ারি, ডু নট টেক বাই হার্ট। খারাপ কোনো কিছু হলে আপনি মন ভাঙবেন না, আপনি বাইপাস করবেন, কারণ প্রবলেমটা তো আপনার না, প্রবলেমটা যে বলছে, যে করছে তার। So what? You be in your job, you celebrate yourself. নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। ভালোবাসা খুব ইম্পর্টেন্ট, নিজেকে ভালোবাসা খুব ইম্পর্টেন্ট। খারাপ ভাবে কাউকে ইনফ্লুয়েন্স করা যাবে না। খারাপ কাজে এবং খারাপ ভাবে কাউকে ইনফ্লুয়েন্স করলে you will be losing your good quality to influence people, good people for good job. এটা মনে রাখবেন। খারাপ কাজে যদি কাউকে ইনফ্লুয়েন্স করেন তাহলে ভালো কাজের জন্য ইনফ্লুয়েন্স করার শক্তিটা আপনার কমে যাবে। ইট ইজ ন্যাচারাল, ইট ইজ বাই নেচার, কমে যাবেই। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু হ্যাঁ, আর জেন্ডার ডিসক্রিমিনেশন আছে। মজা করে বলি, অনেক কথা বলতেছি তো এটা হয়ে যাচ্ছে, কি বলে, তাত্ত্বিক হয়ে যাচ্ছে। কফি হাউসের সামনে বসে আছে এক ভিক্ষুক, একটা ভাঙা গাড়িতে, কাঠের গাড়িতে, একটা পঙ্গু ভিক্ষুক। ভিক্ষুক বলে আমি পয়সা দিব, আমাকে কফি দাও, কিন্তু সে কফির 80 টাকা দিবে না, সে 5 টাকা দিবে। কফি হাউসের ম্যানেজার দেখলো যে কাস্টমাররা ঢুকছে, সকাল থেকে সে দুপুর পর্যন্ত বসে আছে গরমের মধ্যে, রোদের মধ্যে। সে বেয়ারারকে ডেকে বললো তাকে একটা কফি দাও। কফি দিল, সে নিবে না, সে 5 টাকা দিবে, কিনে নিবে, তার আত্মমর্যাদা আছে। তো 5 টাকা ম্যানেজার বললো যে ঠিক আছে 5 টাকা নিয়ে তারে বিদায় করো কফি দিয়ে। কফি যখন দিতে গেল সে বলে আরেকটা কফি লাগবে, আরো 5 টাকা দিব। কারণ ম্যানেজার বের হয়ে আসলো, বললো 75 টাকা লস দিয়ে একটা কফি দিলাম, আরো একটা কফি তোমার লাগবে কেন? তুমি তো একটাই খাইলা না এখন। বলে আমার তো ওই যে দূরে আছে আমার বান্ধবী বসে আছে, আমার বান্ধবীর জন্য। তো বলে তুমি ভিক্ষুক আবার বান্ধবীও বানাইছো? তখন ভিক্ষুক বলছে স্যার এইটাই তো দুঃখের কথা, বুঝলেন না, আমি বান্ধবী বানাই নাই, বান্ধবী আমার ভিক্ষুক বানাইছে।
তো এখানেও জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, বাট ফান করার জন্য বললাম। ইন এনি ওয়ে ডাজন্ট ম্যাটার। আপনি প্রতিবন্ধকতার শিকার হবেন বাট এগিয়ে যাবেন। অনেক উদাহরণ আমাদের সামনে আছে, জল জল করছে, আমি নাম বলবো না, উদাহরণ দিলাম না সময়ের অভাবে। থ্যাংক ইউ। ভাইয়া আনমিউট করে নেন। মিউট করো আপনার মাইক্রোফোনটা। আপনার মাইক্রোফোনটা মিউট করো। শোয়েব ভাই আমরা শুনতে পাচ্ছি না, আপনার মাইক্রোফোনটা মিউট করো ভাইয়া। শোয়েব ভাই আপনার মাইক্রোফোনটা মিউট করা। সরি, আমরা এবারে শেষ প্রশ্নে যাচ্ছি। আমরা আর অনেকে হাত তুলেছি, আমরা প্রশ্নগুলো নিতে পারছি না, আমরা সরি। কারণ আরিফ ভাইয়ের প্রত্যেকটা সেকেন্ডের একটা ভ্যালুটা ডিফারেন্ট ভাবে অ্যানালাইসিস হয়। কিন্তু আজকের দিনটা উনি যেভাবে বান্ধবী আমাকে ভিক্ষুক বানিয়েছে, শেষ দিকে একটু রস দেওয়ার চেষ্টা করলেন, এই রসটার খুব দরকার ছিল আসলে। এবং আরেকটি খুব কঠিন সত্য কথা বলো, নিজেকে ভালোবাসতে হবে। সংগঠন করতে হলে নিজেকে ভালোবাসতে হবে, এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ। এবং সক্রেটিসের একটি কথাই আছে যে নো দাই সেলফ, নিজেকে জানতে হবে। নিজেকে জানার ভিতরেই নিজেকে ভালোবাসার বীজগুলা রোপিত রয়েছে। আমরা সেন্ট্রাল হোস্ট থেকে তার শেষ প্রশ্নটি নিব, কারণ সে অনেক কষ্ট করছে। আমরা মাহবুব হোসেন রিপনকে মিস করেছি, সে নাই। কিন্তু আমরা মাইমুনা বলবে তো, প্রশ্ন করবে? জি ভাইয়া ধন্যবাদ, অনেক সুন্দর একটা আলোচনা ছিল। আমি মাইমুনা তুমি প্রশ্ন করো। কলেজ বিতর্ক ক্লাবের সাথে যুক্ত আছি। আমার কোয়েশ্চেনটা যে এরকম যে মাল্টিটাস্কিং একটা লিডারের জন্য কতটা ইফেক্টিভ হয়, কারণ একটা কাজ করতে গেলে যদি আরেকটা কাজ করে যায় তখন তো দুইটা কাজই সমস্যার মধ্যে পড়ে যায়। যেরকম দেখা যায় সংগঠন করতে গেলে ডিপার্টমেন্ট টিচার এসে বকাবকি শুরু করে দেয় বা তার যে কাজটা দেয় সেটা ইফেক্টিভ হয় না। এই ক্ষেত্রে দুইটাকে কিভাবে ব্যালেন্স করা পসিবল, একটু যদি বলতেন তাহলে উপকার হতো। এটার উত্তর হচ্ছে আপনি যতটা ধারণ করতে পারবেন ততটা নেবেন। আপনি যদি মনে করেন আপনি দুটো কাজ করতে পারেন, দুটো করবেন। আমার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমি একসাথে অনেক সংগঠন করি না। আমি যখন ইউনিভার্সিটিতে করতাম একসাথে দুটো সংগঠন মন দিয়ে করতাম, স্কাউটিং, রোটারাক্ট। অনেকগুলো কোর্স করেছি, আবৃত্তি, কম্পিউটার শেখা, গাড়ি চালানো, ব্লা ব্লা স্কিলের জন্য। কিন্তু মন দিয়ে কনসিস্টেন্টলি আমি ছাত্র জীবন থেকে আজকে পর্যন্ত দুটো সংগঠনই করি, স্কাউটিং এন্ড রোটারি। আমি তো চাইলে আরো 50টা করতে পারতাম, কিন্তু করতে করতে অনেকগুলো হয়ে যায় ফাঁকে ফাঁকে মাঝে মাঝে। যেমন আমি আমার টেক্সাস স্ট্রিমের জয়েন্ট সেক্রেটারি ছিলাম 4 বছর, ওখানে হয়ে গেছে ওই পর্যন্ত যেতে আমার অনেকগুলো পথ পার হইতে হয়েছে আস্তে আস্তে করতে করতে। তারপরে যে অ্যালামনাইর আমি মহাসচিব, যেটা শুনলেন লোক প্রশাসন বিভাগে, করতে করতে আমি ছিলাম, হয়ে গেছে। করতে করতে হয়ে যায়, কিন্তু আপনি যদি ধারণ করতে না পারেন, ইফ ইউ ক্যানট ডেলিভার, আপনার যে অবজেক্টিভ গুলো আছে কাজ করতে না পারেন আপনি, তাহলে কিন্তু টাউট হয়ে যাবেন। অনেক সংগঠনের নাম লেখায় টাউটরা, এটা এক ধরনের টাউট কাজ, খারাপ কাজ। যে আমি অনেকগুলো পদে আছি, আমার বায়োডাটায় লিখবো, কিন্তু কোথাও আপনি কোনো কিছু ডেলিভার করলেন না। ইট ইজ ভেরি ব্যাড, এটা করতে হয় না। আপনি একটি সংগঠনই মন দিয়ে করেন, ভালোভাবে করেন। মাল্টিটাস্কিং মানে একই সাথে কিন্তু আসলে চার্চিল 36টা কাজ করতেন, একসাথে কিন্তু 36টা কাজ করা যায় না। উনি যেটা করতেন, উনি একটা বইয়ের 5 পৃষ্ঠা পড়তেন, রেখে দিতেন, টেলিফোনে 5 মিনিট কথা বলতেন, তারপরে 5টা ফাইল সাইন করতেন, 2জন লোককে সাক্ষাৎকার দিতেন, এইভাবে 36টা কাজ করতেন। কিন্তু এট এ টাইম আসলে তো দুটো কাজই করা যায় না। আপনি গান শুনবেন, প্লেন চালাবেন, সম্ভব না। সিরিয়াস দুটো কাজ একসাথে করা যায় না। আপনি গান শুনবেন, গাড়ি চালাবেন, হবে না। ইউ মে অকার সাম অ্যাক্সিডেন্ট। আপনাকে মন দিয়ে একটি কাজই করতে হবে, কিন্তু যখন যে কাজটি করবেন সেটি মন দিয়ে করবেন। আমি পড়ার সময় 2 ঘন্টা পড়তাম, স্কাউটিং এর জন্য সপ্তাহে 3 ঘন্টা ঠিক করে রাখতাম, আমার ডেনে যেতে হতো। রোট্রাক্টের জন্য 3 ঘন্টা ঠিক করে রাখতাম। এরকম বিষয়গুলো এরকম। যেমন আমি টেলিভিশনে 20 বছর নিউজ পড়লাম। যখন আমি কমিশনার হলাম ভিআইপি পজিশনে, 6 বছর আগে আমি কমিশনার হয়েছে, আমার পক্ষে আর এই 4 ঘন্টা সময় দিয়ে টেলিভিশনে নিউজ পড়া সম্ভব না। আমি কমিশনার যখন হয়েছি তখন থেকে আর নিউজে, টেলিভিশনে অন্তত যাই না, কারণ টেলিভিশনে যেতে 1.5 ঘন্টা লাগে, মেকআপ নিতে হয় 1 ঘন্টা আগে, বসে থাকতে হয়, আবার কস্টিউম নিতে হয়। আমি মাঝে মধ্যে বেতারে যাই, বেতারে গিয়ে পরে দিয়ে চলে আসি, ওখানে তো মেকআপ লাগে না। আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। ইউ ক্যানট ডু সো মেনি থিংস টুগেদার আনলেস ইউ হ্যাভ দ্য ক্যাপাবিলিটি। যে যেটা ধারণ করতে পারে, যতটুকু আপনি ম্যানেজ করতে পারেন।
কিন্তু টাউট হওয়া যাবে না। 40টা জায়গায় নাম লেখায় কোথাও কাজ করলেন না, তখন কিন্তু আপনি নিজের প্রতি নিজের রেসপেক্ট হারাবেন, অসুখী হয়ে মারা যাবেন। অসুখী হয়ে মারা যাওয়ার কোনো মানে নাই। আপনি মৃত্যুর দিনও নিজের সুখ নিজের কাছে রাখতে হবে, এবং সেটা নিজের কাছে। বার্ট্রান্ড রাসেলের লেখা সুখ পড়বেন, বইয়ের নাম হচ্ছে সুখ, ইংরেজিতে হচ্ছে কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, বইটার নাম কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, লিখেছেন বার্ট্রান্ড রাসেল, পড়বেন। সুখ আলটিমেটলি আপনার কাছে। আপনি পান্তাভাত খেয়েও সুখী থাকতে পারেন। আমাদের যে 3টা পার্বত্য উপজেলা আছে, উপজাতিরা একসময় ছিল, বাঙালিরা যাওয়ার আগে 300 টাকা একটা মোরগ বিক্রি করবে বসে থাকতো। আপনি যদি গিয়ে কেউ বলে যে 400 টাকা দিলাম, 500 টাকা দিলাম, সে বলবে নো, মাথা নাড়তো। সে কমও নিবে না, বেশিও তার দরকার নেই, 300 টাকাই নিবে। এরকম ছিল। তো এখন তারাও চেঞ্জ হয়ে গেছে, তারাও এখন মিথ্যা বলে। আপনি ভুটানে গেলে এখন দেখবেন মিথ্যা কি জিনিস। নেপালে গেলে ধর্ষণ নাই, তাদের চিন্তাই করতে পারেন একটা মেয়েকে জোর করে কেন সেক্স করতে হবে। নেপালে ধর্ষণ নাই, ভুটানে নাই, চিন্তাই করা যায় না। এখন এগুলো তো হলো দি ওয়ে উই থিঙ্ক, আমরা যে সমাজ নির্মাণ করছি তাই আমরা আমাদের সুখটা নষ্ট করছি। আপনি নিজে যদি সুখী থাকতে চান, আপনি কম্প্রোমাইজ করবেন না। আমি কেন ইবাদত করি? আমি নিজের জন্য। আল্লাহ বলেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, নিজের জন্য, বেহেশতের লোভে না। কিন্তু ইবাদত করলে আমি ডিসিপ্লিনে থাকি, আমার আত্মবিশ্বাস থাকে, বিশ্বাস থাকে, অর্গান গুলোতে ঠিকভাবে সিক্রেশন হয়, মনের অজান্তেই ভালো থাকি। এটা হইতে পারে একটা। আরেকটা হইতে পারে যদি আপনি ইবাদত নাও করেন, মেডিটেশন করেন। মেডিটেশন ইজ অ্যান এক্সারসাইজ। আপনি মেডিটেশন করেন, ইয়োগা করেন। কেন করবেন? আপনার সফটওয়্যার ঠিক রাখার জন্য। সফটওয়্যারের সাথে কি সম্পর্ক? আপনার সুখটা, সুখী থাকতে হবে। আনলেস ইউ আর হ্যাপি, সফটওয়্যার ঠিক নাই তো হার্ডওয়্যার দিয়ে কি হবে? আপনার এই মাংস কঙ্কাল যে স্ট্রাকচার, দিস আর হার্ডওয়্যার। আর যা চিন্তা করছেন ভিতরে চিন্তা প্রক্রিয়া হচ্ছে সফটওয়্যার। ওটা যদি ঠিক না থাকে তাহলে বাইরেরটা তো ইম্পর্টেন্ট না। সফটওয়্যার না থাকলে হার্ডওয়্যার তো অচল, কোনো কাজ দেয় না। ভেরি ইম্পর্টেন্ট। আমরা শেষ কথাটাই আমরা এইভাবে বলতে চাই যে যাই করি না কেন আমাদেরকে মন দিয়ে কাজ করতে হবে। আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটাকে একটা সিনক্রোনাইজেশনের ভিতর নিয়ে আসতে হবে, সুখী হতে হবে। আরিফ ভাইয়ের শেষ কথা হলো সুখী হতে হবে। আর আরেকটা কথা খুবই মানে স্পর্শকাতর আমার কাছে মনে হচ্ছে, স্পর্শকাতর না, খুবই টাচি। সেটা হলো যে আনন্দ ভাঙলে দুটা জিনিস পাওয়া যায়, একটা হলো নলেজ আর একটা লাভ। তাই নিজেকে ভালোবাসতে হবে। আমাদের কথা ছিল, কমিটমেন্ট ছিল, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সমস্ত বন্ধুদেরকে আমরা কথা দিয়েছিলাম যে আমরা এমন কিছু করব যেটা অনন্য সাধারণ হয়ে থাকবে, তার বক্তব্য বাণী প্রত্যেকটা শব্দ আমাদের কাছে একটা শ্রদ্ধার জায়গা হয়ে থাকবে। আজকে কথা ছিল যে 1 ঘন্টায় আমাদের প্রোগ্রাম শেষ করব, এখন দেখি 11:06 বাজে। তার মানে আরিফ ভাই আমাদেরকে 2 ঘন্টা 6 মিনিট সময় দিলেন। তার জীবনে 2 ঘন্টা 6 মিনিট যে সময়টি দিলেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের এই 15 লক্ষ তার্কিক বন্ধুরা বা সংগঠক বন্ধুরা এই 2 ঘন্টাকে মাথায় তুলে নিল ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, আর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল পাত্র। আমরা শেষ করছি। আমি চেয়ারম্যানের কাছে জানতে চাই কতজন যুক্ত ছিল শোয়েব আজকে, কি মনে হয়? ক্যান ইউ গিভ সাম আইডিয়া? আজকে যুক্ত ছিল আমাদের টোটাল 8টা জনের 8টা মেসেঞ্জার আছে, আমি সেগুলোকে মুভ করেছি। ওখানে অলমোস্ট 1200 জন যুক্ত ছিল। সেন্ট্রাল যেটা, সেখানে যুক্ত ছিল সব সময়ের জন্য যুক্ত ছিল 85 জন। আর বিভিন্ন পেজে, যেমন আমি আমার ফেসবুক পেজে আমি সরাসরি লাইভে গেছি, সেখানে অসংখ্য মানুষ বিভিন্ন পয়েন্ট বলেছে, কথা বলেছে, করেছে। যেহেতু তারা প্রশ্ন করার সুযোগ নেয়, সুযোগ শুধুমাত্র এনডিবিটি পেজ থেকে, তো এরকম আমাদের সমস্ত বন্ধুরাও তারা সেভাবে লাইভ করেছে। তো অলমোস্ট আমরা বলবো যে 12,000 to 15,000 কে আমরা কভার করতে পেরেছি। আর অনেকে ভিউ আছে, প্রচুর ভিউ আছে, সেই ভিউ এর সংখ্যাটা আমি ঠিক আসলে হিসাব করতে পারি। আমি জানতে চাইলাম এই কারণে, ইউ ক্যান ব্রিং যারা ভালো মোটিভেটর অনেকেই আছেন, রিজওয়ানা, তারপর আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যার, এদেরকে এই সিরিজে কেরিয়ার গাইডেন্সে এবং বিভিন্ন ক্ষেত্রে কেরিয়ারে যারা ভালো করেছে আমরা তাদেরকে এখানে চ্যানেল করতে চাই, সো দ্যাট এই করোনা কালে উপকৃত হবে তার্কিকরা, এবং এটাকে আরো বেশি ইন্টারেক্টিভ, ওরাও যাতে পার্টিসিপেট করতে পারে, কমেন্ট দিতে পারে, অন্য কোনো মডেলে এসে
তাদের কথাগুলো আমি কিন্তু অলমোস্ট ডিপ্রাইভড, আমি তাদেরকে শুনতে পারিনি। তাদেরকে যদি শোনা যেত, তাদের মাঝে লিডারশিপের অনেক নতুন কিছু ছিল যেটা আমাদের শোনার দরকার, আমরাও শিখতে পারি। এই জাতীয় একটা জিনিস ভবিষ্যতে ভাবতে হবে, আর একটা ফলো আপ রাখতে হবে। যে লিডারশিপ নিয়ে একটা কিছু হলো, 1 মাস পরে আবার লিডারশিপ নিয়ে আরো কিছু হোক, ওদের মধ্যে থেকে কয়েকজন বলুক, আমরা শুনি, এরকম কিছু একটা করা যায় কিনা। আর যদি কোনো সাপোর্ট লাগে, আই এম দেয়ার ভাইয়া টু সাপোর্ট ইউ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ভাইয়া। মাচ। আমরা যেটা করেছি, আমরা রেকর্ড করে রেখেছি। আমরা এটা পরবর্তীতে আমরা আমাদের এনডিবিডি পেজে এবং আমাদের ইউটিউবে এটা আপলোড করব, শেয়ার করা এটা যাবে। থেকে শেয়ার করার জন্য, শেয়ার বাড়ানোর জন্য। কারণ যে Excellent. আলোচনাগুলো হয়েছে, যা কিছু হয়েছে, অলৌকিক না, সবই বাস্তব এবং সবই সত্য এবং সবই সুন্দর, সবার জন্য সুন্দর। তাই আমি আমি একটু স্পেশালি আমি ইয়ের কাছে যেতে চাই, শামসুল আরিফিন ইমনের কাছে যেতে চাই। ইমন কি আছো? শামসুল আরিফিন ইমন? আচ্ছা, ও নাই। আমরা আমরা শেষ করছি। আনন্দ ভাঙলে দুটো জিনিস আমরা পাবো, একটা নলেজ এবং লাভ। আমাদের সবার ভিতর ভালোবাসা জেগে উঠুক, সংগঠনের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা, এবং আমরা পরস্পরের শ্রদ্ধার জায়গা থেকে সংগঠনকে বাঁচিয়ে রাখি। কারণ সংগঠন বাঁচলে আমাদের সৃজনশীলতা বাঁচবে এবং দেশ উপকৃত হবে। আরিফ ভাইকে সারা বাংলাদেশের বিতাগিকদের পক্ষ থেকে অনেক শুভকামনা। আপনার বাণীগুলো, আপনার কথাগুলো বাণীর মতন লাগলো শুনতে, ভালো লাগলো এবং অন্তরে গেঁথে গেল আমাদের বন্ধুদের। আমরা কমিটমেন্ট করেছিলাম এবং আপনি যেটি বললেন, পরবর্তীতে সাইদ স্যার বা আরো যারা মোটিভেশনাল যারা আছেন, আমরা আপনার সহযোগিতা লাগবে। আমার বিশ্বাস আপনার সহযোগিতা পেলে আমরা সেটিও করতে পারবো। আর টেকনিক্যাল যে বিষয়টি বললেন যে নেটওয়ার্কিং এর, আরো যে নেটওয়ার্কিং এ আমাদের একজন এক্সপার্ট আছেন, যে তার সাথে আমরা কথা বলে নিব। কথা বলার মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিদিন পরিবর্তিত হব, নতুন কিছু আরো বেশি সংযুক্ত করা যায় কতটা ভাবে, কিভাবে, সেই বিষয়টি দিব। তার প্রতি অনেক কৃতজ্ঞতা। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সকল বন্ধুদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আয়োজনে কনসেপ্টে যারা ছিলেন, আমি স্পেশালি মাহবুব হাসান রিপন, জাহিদ হাসান ইমন এবং মাইমুনা এবং শামসুল আরিফিন ইমন, সিলেট এবং পাবনা, দুজনে ইমন, একজন পাবনা, একজন সিলেট থেকে সংযুক্ত ছিলেন এবং তারা পুরা নেটওয়ার্কিংটা করেছেন। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। সবাইকে শুভকামনা। শুভরাত্রি। অনেক ধন্যবাদ। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ শোয়েব ভাই, অসাধারণ প্রহর কাটলো, অসাধারণ। থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ শোয়েব ভাই। থ্যাংক ইউ শোয়েব ভাই। ওয়েলকাম, ওয়েলকাম। খুবই চমৎকার প্রোগ্রাম হয়েছে, মানে 2 ঘন্টার প্রোগ্রাম হয়েছে। শোনো, এখন আমাকে বলো না, এখন খলিল ভাই, মানে আপনারা তো সবাই শুনলেন, মানে এত রিচ প্রোগ্রাম, মানে এটা যারা মিস করলো তারা মিসই করলো। ইনফ্যাক্ট এত রিচ প্রোগ্রাম, নুসরাত ফারজান প্রশ্ন করতে পারতো। আমি চেয়েছিলাম যে মেয়েদের কাছ থেকে প্রশ্নের মাত্রাটা সমান সমান হোক, যদি উনি অনেক সময় দিয়েছেন এবং আমরা চালিয়ে যাব। আপনারা কি বলেন? জি, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবশ্যই, ইনশাআল্লাহ, অবশ্যই। ভাই, এটা তো খুব এত লং টাইম প্রোগ্রাম মনোযোগ দিয়ে শুনবে, এটা খুবই আসলে মানে কথাগুলো এত সুন্দর ছিল জন্যই আসলে এই লং টাইম মানে আসলে উনি ওনার নলেজ এবং ওনার ভার্সিটালাইজেশনটা এমন একটা জায়গায় চলে গেছে, মানে উনি প্রত্যেকটা শব্দের ভিতরে কিন্তু তার একটা গাঁথুনি আছে, মানে যেটা একটা লাইনও ফেলার মতো না, একটা লাইনও ফেলার মতো না। মানে সহজ বাংলা ভাইয়া, মানে জীবন ঘেঁষা পর্যালোচনা, জীবন ঘনিষ্ঠ, সবগুলো বাস্তব। মানে কোন ধরনের ইয়ে না, আমাদের হ্যাঁ, কোন ধরনের এটাকে বলে ন্যাকামো, এখানে কোনো ন্যাকামো নাই।